হ্যালো, কি আজিজুল ফায়াজ? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? ভালো। কে বলছেন? নামটা? স্যার আমি স্যার আশিক বলতেছি স্যার। আশিক। আজকে একটু পার্টিসিপেন্ট কম দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। অন্যদিন তো এই সময় চলে আসে অনেকেই, আজকে কম। স্যার আজকে কি স্যার ফুল ক্লাসটা নেবেন স্যার? কারণ আজকে তো স্যার মানে ফার্স্ট তারাবি তো স্যার একটু স্যার মানে তারাবি তো জামাত হবে না, জামাত বাসায় গভর্নমেন্ট করে দিচ্ছে না। ফুল ক্লাস মানে নিলে নেওয়া শুরু করলে তো ফুল ক্লাস নিয়ে ফেলতেই হবে আসলে। বাসাতে জামাত আমরা যেটা করছি ইনশাল্লাহ, বাসার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বাসায় আমরা জামাত করবো, এভাবে প্ল্যান করছি আর কি। স্যার তারাবি স্যার সুন্নাত স্যার, কোন সময় আবার ফরজের চেয়ে যেন বেশি যেন না হয়, ওটার গুরুত্ব হয়ে যায়। এক্স্যাক্টলি, হ্যাঁ, ওটা যেন স্যার না দেখি আমরা। ওটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা ফরজটা হচ্ছে প্রায়োরিটি, মোস্ট প্রায়োরিটি হচ্ছে ফরজটা আদায় করা। তো আমরা ওইটার দিকে জোর বেশি দিব। তারাবি নামাজ আমরা অবশ্যই পড়বো, কোনো সন্দেহ নেই। আর ইবাদতের মাস আলহামদুলিল্লাহ, রমজান মোবারক সবাইকে জানাচ্ছি রমজান মোবারক, যে আমাদের রমজান মাসটা এসে গেছে, রহমতের মাস। আমরা এই রহমতের মাসটাকে সঠিকভাবে কাজে লাগাবার জন্য চেষ্টা করবো সবাই, ইবাদতের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, এবং আমাদেরকে প্রত্যেকের ব্যক্তিগত জীবনকে, ব্যক্তিগত চরিত্রকে সুস্থ মানে সুগঠিত করার জন্য, এবং আমাদের ভুল ত্রুটিগুলোকে উতরাইয়া উঠে সঠিকভাবে আমাদের জীবন পরিচালনা করার মতো অবস্থায় আনার জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করবো ইনশাল্লাহ। শুদ্ধি অভিযানের মতো আর কি, নিজেকে ঠিক করা। তো এটা একটা অনেক বড় আমাদের জন্য অপরচুনিটি, আমাদের সুযোগ। আজকে আবার অন্যান্য বছরের মতো আর একটা নতুন রমজান মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করবো যেন এটাকে আমরা সঠিকভাবে ইবাদতের মাধ্যমে নিজেদের ভুল ত্রুটিগুলোকে শুদ্ধ করে ফেলি। নিজেদের ভুল ত্রুটিগুলো আমরা সবাই শুদ্ধ করার চেষ্টা করব। আমরা আমাদের যা মানে ব্যাকওয়ার্ড যে বিষয়গুলো আছে সেগুলো থেকে আমরা নিজেদেরকে উত্তরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাউদ্দিন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার। স্যার একটা কথা ছিল স্যার। জি বলেন। স্যার আজকে থেকে তো স্যার মনে হয় তারাবির নামাজ, স্যার আমরা কি আজানের পরে শেষ করে দিব? তারাবির নামাজ তো আর মসজিদে গিয়ে পড়ার কোনো সুযোগ নাই এই বছর। আজকের ক্লাসটা হয়ে যাওয়ার পরে আমরা পরবর্তী ক্লাসগুলো কোন সময় নিব এটা আসলে একটু আলাপ করতে হবে। আইসিবিতে ওরাও থাকতে পারছে কিনা, লকডাউন শুরু হচ্ছে, একটা চতুর্মুখী সমস্যার মধ্যে আছি আমরা। বাসায় পড়বো তো সবাই, এখন জামাতে পড়বো ইনশাল্লাহ। আমাদের বাসায় যেমন একটু আগে বলছিলাম যে জামাতের ব্যবস্থা বাসায় হবে আমাদের। আপনারাও বাসায় এরকমভাবে জামাতের ব্যবস্থা করলে ভালো, মসজিদে তো যেতে পারছি না কেউ। তো আমরা একটু আগাই দিলে, জাস্ট একটু আগাই দিলে সমস্যা হবে না, আধা ঘন্টা বা 1 ঘন্টা কিন্তু। এটা আজকে করলে তো আপনার অন্যান্য দিন তো আপনি ইফতারের পরে এই সময় ছাড়া পারবেন না, যদি ইফতারের পরে ক্লাস হয়। আর যদি ইফতারের আগে ক্লাস দিই সেক্ষেত্রে ক্লাসটা হবে 4টার দিকে হইতে পারে। স্যার ইফতারের আগে ক্লাস হবে, আমাদেরকে একটা রুটিন দেওয়া হয়েছিল। কি বলছিল ওখানে? 4:15 রেগুলার একটা করে ক্লাস হবে, 4:15 থেকে শুরু হবে। আর হচ্ছে যে শুক্রবার শনিবার সারাদিন ক্লাস হবে, ইফতারের পরে কোনো শিডিউল দেওয়া হয়নি স্যার ওইখানে। এটা ভালো। এটা হলো তো আর কোনো তারাবির নামাজ নিয়ে আমাদের যে মানে কনসার্ট করার বিষয়টা আসতেছে না। জি স্যার। আজকে ক্লাসটা আমরা সম্পূর্ণই করব। আর যেহেতু তারাবির নামাজ পড়তে আমাদের মসজিদে যাওয়ার কোনো সুযোগ হচ্ছে না, আজকে আমরা 9:30 পর্যন্ত ক্লাস ইনশাল্লাহ ওটা পুরো করব। কারণ আমাদের সময় এই ক্লাসটা তো আমাদেরকে আটকে দিবে না যে আমরা ক্লাসটা করাবো, বা এই সুযোগটা হবে না। তো আমাদের যেই প্রসেসটা চলুক, আমাদের নামাজও ইনশাল্লাহ মিস হবে না, হয়তো বা একটু 15-20 মিনিট আধা ঘন্টা লেট করে করবো। আমি বাসায় যেমন বলছি সবাইকে যে আমরা 9টার সময় জামাত পড়বো, ক্লাস শেষ করে 9টার সময় সবাই মিলে জামাত পড়বো বাসাতে। আমার মেয়েদেরকে নিয়ে, আমার ওয়াইফ, মেয়ে, এদেরকে নিয়ে বাসায় জামাত পড়বো ইনশাল্লাহ। তো এইভাবে আমরা যদি, এটাও একটা ইমানের অঙ্গ, পার্ট অফ চর্চা, প্র্যাকটিস অফ ইসলাম, এইভাবেও হতে পারে। তো ইনশাল্লাহ সেভাবে আমরা চেষ্টা করি। হ্যাঁ, আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে আমাদেরকে সঠিক পথে, সঠিক আমাদের ইবাদতগুলো কবুল করে দিবেন। স্যার আরেকটা কথা ছিল। জি বলুন। বাসায় জামাত পড়া যায়? অফ কোর্স, ওয়াই নট, অনেক বেশি সওয়াব আছে। আমরা স্যার করি স্যার, আমার আম্মা, আমার ওয়াইফ, আমি। ফ্যান্টাস্টিক, এটা অনেক ভালো প্র্যাকটিস, এটা অনেক ভালো প্র্যাকটিস।
আমাদের তো মহিলাদের তো মসজিদে যাওয়ার এখনো সুযোগ খুব কম বাংলাদেশের পার্সপেক্টিভে, কিন্তু যেমন আমি যখন হজে গেছি দেখছি বা অন্যান্য ইসলামিক কান্ট্রি যেটাতে ভিজিট করছিলাম, সব জায়গাতে তো মহিলাদের স্থান মসজিদে আছে। আমাদের বাংলাদেশে একটু সুযোগটা কম, অনেক মসজিদে আছে, অনেক বেশিরভাগ মসজিদে নাই। তো ওরা জামাত থেকে মিস করবে কেন? ইসলামিক কালচার থেকে ওরা অনেক মিস করতেছে, কিন্তু এখানে আমাদের সামাজিক ব্যবস্থার কারণেও একটা দায়ী আমি বলবো। এনিওয়েজ, আমরা বড় ক্লাসে চলে আসি। এখন প্রায় 60 জন হয়ে গেছে, আমার মনে হয় ক্লাস শুরু করে দেওয়া যায়, আর ওয়েট করা ঠিক হবে না। তো আমি স্ক্রিন শেয়ার করছি, আপনারা স্ক্রিনটা দেখলে আমাকে একটু জানাবেন। ওকে? জি। আসছে? জি স্যার, আসছে স্যার। আসছে। ওকে, আচ্ছা। তারপরে আমি যেটা করব এখন সেটা হচ্ছে, স্ক্রিন এসে গেছে, আমি সবাইকে, এটা আবার মাইনাস হচ্ছে না, স্ক্রিন চলে গেছে না? একটু ওয়েট করেন, একটু কম্পিউটারটা হ্যাং হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, দেখি আবার আসছে। একটু ওয়েট করেন, আমার কম্পিউটারটা একটু মনে হচ্ছে হ্যাং হয়েছে, এটা একটু মাইনাস করার চেষ্টা করতেছি, দেখি একটা মিনিট ওয়েট করেন। জি জি। হ্যাঁ, এসে গেছে। এবার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ওকে, ফাইন। তাহলে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে যেখানে ছিলাম সেটা হচ্ছে এখানে এক্সাম্পল 1 এ ছিলাম। আমরা যেখানে জেনেছি অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং, থ্রুপুট অ্যাকাউন্টিং। আচ্ছা, একটু ব্রিফলি একটু রিভিউ করে ফেলি। অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং এন্ড থ্রুপুট অ্যাকাউন্টিং। আমাকে বলেন তো, অ্যাবজর্পশন কস্টিং এবং মার্জিনাল কস্টিং, থ্রুপুট অ্যাকাউন্টিং এর ফরম্যাটটা কিরকম থাকবে? প্রফিট, যখন আমরা প্রফিট বের করার চেষ্টা করব, তাহলে অ্যাবজর্পশন কস্টিং এ কেমন থাকবে, মার্জিনাল কস্টিং কেমন থাকবে, থ্রুপুট কেমন থাকবে? একজন বলেন, প্রথমে একজন বলেন অ্যাবজর্পশন কস্টিং সম্বন্ধে বলেন। স্যার, অ্যাবজর্পশন কস্টিং এ প্রথম আমরা সেলস থেকে কস্ট অফ প্রোডাকশন বের করে, মানে কস্ট অফ সেলস বাদ দিব, গ্রস প্রফিট বের করব, মানে জব অ্যান্ড এক্সপেন্স বাদ দিয়ে নেট প্রফিট বের করব, মানে প্রফিট বের করব। আর মার্জিনাল কস্টিং এ স্যার সেলস থেকে ওই যে অ্যাবজর্ব করছি গ্রস প্রফিট বের করা হবে আগে, তো আমাদের কাজ আরেকটা আছে না, ওই যে আন্ডার অ্যাবজর্পশন, ওভার অ্যাবজর্পশন, অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, ওইটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে স্যার। ওটা তো আপনি মিস করছেন, সবাই কি বলেন, তাই না? একটা অ্যাবজর্পশন, ওভার অ্যাবজর্পশনের কথা আমরা কিন্তু এটা বারবার বলছি, ওটা আমাদের অ্যাডজাস্টমেন্ট করার পরে গ্রস প্রফিটটা পাবো, তাই তো? জি স্যার। মার্জিনাল কস্টিং এ কি হবে? মার্জিনাল কস্টিং এ সেলস থেকে আমি কস্ট অফ প্রোডাকশন বাদ দিব, হ্যাঁ, লেস ক্লোজিং ইনভেন্টরি, মানে প্লাস ওপেনিং ইনভেন্টরি যদি থাকে আর লেস ক্লোজিং ইনভেন্টরি। সিমিলারলি কস্ট অফ সেলস বের করে কন্ট্রিবিউশন বের করব, দেন আন্ডার অথবা ওভার অ্যাবজর্পশন মানে অ্যাডজাস্টমেন্ট হবে।
দেন ফিক্সড ওভারহেড মার্জিনাল কস্টিং এর তো আন্ডার অবজর্পশন ওভার অবজর্পশন কথাটা আসবে না, আসবে? অন্য কেউ বলেন। না স্যার, না স্যার এখানে তো নাই স্যার। কেন আসবে না বলেন? স্যার এখানে তো ফিক্সড ওভারহেডটা আমরা অ্যাবজর্ব করতেছি না স্যার। জি, অ্যাবজর্পশন কস্টিং এ হচ্ছে কি আমাদের ফিক্সড ওভারহেডটা অ্যাবজর্ব করছি। অ্যাবজর্ব করছি, ওই জন্য ওটাকে আন্ডার অবজর্পশন হতে পারে অথবা ওভার অবজর্পশন হতে পারে, ওই জন্য একটা আমাদের ওটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়। কিন্তু মার্জিনাল কস্টিং এ সেই প্রশ্ন আসে না, যেহেতু আমরা মার্জিনাল কস্টিং এ ফিক্সড কস্টটা ধরি না, আমরা কন্ট্রিবিউশন মার্জিন বের করি সেলস থেকে ভ্যারিয়েবল এক্সপেন্স বাদ দিয়ে, ভ্যারিয়েবল কম্পোনেন্ট গুলো বাদ দিয়ে। কন্ট্রিবিউশন মার্জিন বের হওয়ার পরে আমরা ফিক্সড এক্সপেন্স গুলো পুরোটাই বাদ দিয়ে আমরা প্রফিটটা অটোমেটিক সরাসরি পেয়ে যাই। এইটাই তো অবজর্পশন কস্টিং আর মার্জিনাল কস্টিং এর ডিফারেন্স, তাই না? জি স্যার। জি স্যার। আর থ্রোপুটে আমরা কি করছিলাম কতদিন? থ্রুপুটে আমরা সেলস থেকে ম্যাটেরিয়াল কস্টটাকে বাদ দিয়েছি, ম্যাটেরিয়াল কস্টটাকে টোটালি ভেরিয়েবল হিসেবে বাদ দিয়েছি। জি, তারপরে আমরা যেটা পাই ওটাকে বলা হয় আমরা থ্রোপুট কন্ট্রিবিউশন। থ্রোপুট কন্ট্রিবিউশন থেকে বাকি যা এক্সপেন্স আছে ডাইরেক্ট লেবার থেকে শুরু করে ওভারহেড পর্যন্ত ফিক্সড অর ভেরিয়েবল সব অপারেটিং এক্সপেন্স হিসেবে বাদ যাচ্ছে, অপারেটিং এক্সপেন্স হিসেবে বাদ যাবে। হ্যাঁ, রাইট। তাহলে একটু মোটামুটি আমাদের রিভিউ একটু করে ফেললাম শর্টলি। এরপরে আমরা এটাতে আমরা এক্সাম্পল 1 এ দেখেছিলাম যে প্রত্যেকটা কস্টিং মেথডে, অবজর্পশন কস্টিং মেথড, মার্জিনাল কস্টিং মেথড এবং থ্রুপুট অ্যাকাউন্টিং মেথডের মধ্যে আমরা প্রফিটটা ক্যালকুলেশন করেছিলাম আলাদা আলাদা করে, যাতে আমাদের মাথায় এটা খেলে। আজকে দেখবো আমরা ম্যাক্সিমাইজিং থ্রুপুট। ম্যাক্সিমাইজিং কথাটা তো নিশ্চয়ই আপনারা সবাই অবগত আছেন। ম্যাক্সিমাইজিং মানে হচ্ছে সর্বোচ্চ অর্জন করা। থ্রুপুটটা থেকে মনে করেন থ্রুপুট কন্ট্রিবিউশনের কথা বলছি এখানে। ম্যাক্সিমাইজ করা, কত বেশি করতে পারি। তাহলে আমাদের অনেক সিচুয়েশন থাকে, আমরা একটু এটা আজকে একটা আমরা আনবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্কগুলো, কিন্তু ম্যাক্সিমাইজিং থ্রুপুটের উপরে থাকবে। তো এটা ভালো মতো বুঝেন। Using throughput accounting, the aim should be to maximize throughput on the assumption that operating expenses are a fixed amount in each period. If the business has more capacity, then there is customer demand. With the demand chete business production capacity beshi thake seta bolche, if the business has more capacity than there is customer demand, it should produce to meet the demand in full. If the business has a constraint, jodi kono badha thake, constraint mane ki badha, if the business has a constraint that prevents it from meeting customer demand in full, তখন কি হবে? It should make the most profitable use that it can of constraining resources, of the constraining resources. তার মানে এখানে constraining resources মানে কি বলতে চাচ্ছে এখানে? Constraining resources এখানে কি? আমার যদি প্রোডাকশন ক্যাপাসিটি কম কিন্তু অনেক ডিমান্ড, তাহলে আমার কনস্ট্রেনিং রিসোর্স কি এখানে? প্রোডাকশন ক্যাপাসিটি। আমার প্রোডাকশন ক্যাপাসিটিটাই আমাকে আটকে রাখতেছে অনেক প্রফিট করার থেকে। এটাই তো বিষয়, এটাই মাথা নিয়ে আসেন। তাহলে আমাদের কনস্ট্রেনিং রিসোর্স এখানে হচ্ছে আমার মেশিন ক্যাপাসিটি। এই কথাটা মাথা নিয়ে আসেন। তাহলে আবার পড়ি, ইফ দ্য বিজনেস হ্যাজ এ কনস্ট্রেন্ট দ্যাট প্রিভেন্টস ইট ফ্রম মিটিং কাস্টমার ডিমান্ড ইন ফুল, it should make the most profitable use that it can of constraining resource. This means giving priority to those products earning the highest throughput for each unit of the constraining resource that it requires. এখন মনে করেন আমার প্রোডাক্ট আছে 3-4টা আছে, তাহলে আমার প্রোডাকশন ক্যাপাসিটি কম আছে, আবার আমার ডিমান্ডও অনেক ভালো আছে। তখন আমার 3-4টা প্রোডাক্টের মধ্যে আমাকে একটা কি করতে হবে? মানে বেস্টটা আমার প্রেসিডেন্ট করতে হবে যে কোন প্রোডাক্ট থেকে আমি কতটুকু প্রোডাকশন করে প্রোডাকশন ক্যাপাসিটিকে ফুল ইউটিলাইজ করব, যাতে আমার সবচেয়ে বেশি প্রফিট ম্যাক্সিমাইজ হয়। ঠিক আছে না বিষয়টা? এটা তো প্র্যাকটিক্যাল, এটা তো মোস্ট প্র্যাকটিক্যাল, তাই না? আমার 3-4টা প্রোডাক্ট করি, আমার প্রোডাকশন ক্যাপাসিটি কম আছে কিন্তু ডিমান্ড অনেক বেশি আছে, তাহলে আমি কি করব? আমি 3-4টা প্রোডাক্টকে আমি অ্যানালাইসিস করব যে কোন প্রোডাক্টটাকে বেশি প্রোডাকশন করব, কোন প্রোডাক্টটা কম প্রোডাকশন করব, যাতে আমার কি হয়? maximize our profit maximize. So the goal is achieved by determining what factors prevent the throughput being higher. This constraint is called a bottleneck. এই যে bottleneck কথাটা, এটা কিন্তু মাথায় ঢোকা ফেলেন। bottleneck মানে কি? bottleneck শব্দটা আপনার আবিধানিক অর্থ একটু বলুন তো কেউ। স্যার bottleneck আবিধানিক অর্থ যেমন আমাদের যে বোতল সাধারণত যে মুখটা চিকন ন্যারো হয়ে আসে, এটা আমরা সাথে গার্মেন্টস এ দেখলাম যে প্রসেস ওয়াইজ যে অবস্টাকল গুলো, হ্যাঁ, মানে যেখানে বাধাগ্রস্ত হয় সম্পূর্ণ সিস্টেমটা, যেই ক্ষুদ্র
বন্ধ কথা। হ্যাঁ, থ্যাংক ইউ। বটল নেক তো মানে বটলের উপরে যে চিপা গলাটাকে তো নেক বলে, তাই না? নেক মানে তো গলা। বটল নেক মানে বটলের উপরের অংশটাকে চিপা থাকে, হ্যাঁ, ওইটাই বটল নেক। তার মানে বটল নিচের দিকে মোটা কিন্তু উপর দিকে চিকন হয়, এটা বের হচ্ছে। সুতরাং ওইটাই বটল নেক, ওখানে গিয়ে আটকে যাচ্ছে পানিটা বা যে কোনো লিকুইড। দিস কনস্ট্যান্ট ইজ কল্ড, এই ক্ষেত্রেও এটাকে বলা হয় বটল নেক। মানে আমার খুবই মানে প্রোডাকশনটা পুরো যাচ্ছে কিন্তু এক জায়গায় আটকে যাচ্ছে। বটল নেক, হ্যাঁ বলেন স্যার। সাপোজ একটা জিনিস প্রোডাকশন করতে আমার 5টা প্রসেস আছে, 5টা ধাপে জিনিসটা প্রোডাকশন হবে। তাহলে প্রথম ধাপে আমার 100 পিস হয়, দ্বিতীয় ধাপে 100 পিস, তৃতীয় ধাপে যে 50 পিস হচ্ছে, পরের ধাপে ঠিক 100 পিস করে মানে ক্যাপাসিটি আছে। এখন আমি ওই 50 পিসে যে পরের স্টেপে যাওয়ার জন্য কিন্তু আমি 50 পিসে পাইতেছি, পরে ক্যাপাসিটি আছে 100 পিস, কিন্তু আমরা 50 পিস বেশি করতে পারতেছি না। এই যে সমস্যাটা, এই সমস্যাটাই স্যার বটল নেক। ফ্যান্টাস্টিক, এটা খুব প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিয়েছেন। তাহলে আপনি সেটা চিন্তা করেন, আমরা যখন অঙ্কগুলো করবো আপনারা সেভাবে চিন্তা করবেন, যে যার ক্ষেত্রে আছেন সে তার ক্ষেত্রে নিয়ে চিন্তা করবেন। বাই দ্য ওয়ে একটা কথা বলি, আপনারা যারা চাকরি করেন কিংবা ব্যবসা করেন, আমি চাকরিজীবীদেরকে বলছি, ডোন্ট এভার থিঙ্ক ইউর চাকরি ইজ এ চাকরি। শুধু চাকরি করার জন্য চাকরি করিয়েন না, প্লিজ। হ্যাঁ, প্লিজ বি সিনসিয়ার অন ইউর ওয়ার্ক। আপনি শুধু চাকরি করার জন্য চাকরি করিয়েন না। আপনি মনে করবেন যে যেখানে আছেন, যে ব্যাংক হোক, কনস্ট্রাকশন কোম্পানি হোক, কিংবা গার্মেন্ট হোক, কিংবা যে কোনো কাজ হোক, আপনি যে কাজ করছেন মনে করবেন যে আপনি নিজের ব্যবসাতে বসে আছেন। আপনি নিজের ব্যবসাতে করার সময় যেভাবে চিন্তা করতেন, চাকরি করার সময় আপনি ঠিক একইভাবে যদি চিন্তা করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কাজ করতেও আনন্দ লাগবে এবং কাজ করার পরে আপনার একটা স্যাটিসফ্যাকশনটা আপনি পাবেন, অথবা পাবেন না, যেটাই হোক না কেন, কিন্তু আপনি সঠিক ধারায় তখন কাজ করার জন্য উৎসাহ উদ্দীপনা পাবেন। you can earn money from anywhere. মানি মানে টাকা ইনকাম করার খুব বড় বিষয় না, বাট আপনার যে আস্থা, কনফিডেন্স, আপনার যে এই বিষয়গুলো কিন্তু অ্যাটিটিউড, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়ার লাইফ। তো সেভাবে চিন্তা করবেন যে আপনি ব্যবসাতে আছেন, আপনি আপনার নিজের প্রতিষ্ঠান চালান, চাকরি করেন, অসুবিধা নেই। কিন্তু চাকরিতে বসে আপনারা এখনো ভাবেন যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আমার এই সাবজেক্টটা পড়ার সময় একভাবে চিন্তা করবেন, তারা দেখবেন যে মজা লাগতেছে। তো আসি কথায়, bottleneck may be a machine whose capacity limits the output of the whole production process, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। The aim is to identify the bottlenecks and remove them, or if this is not possible, ensure that they are fully utilized at all times. তাহলে কি হলো, আমার bottleneck যখন এক জায়গায় রয়ে গেল, স্যার স্ক্রিনটা একটু পরে উঠান প্লিজ। জি জি বলছি। তখন আমাদের কি এইমটা কি হবে, ওই বটলনেকটাকে আমরা আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই দ্য বটলনেক। আই রিপিট, aim is to identify the bottleneck and remove them, or এটা যদি সম্ভব না হয়, or if this is not possible, ensure that they are fully utilized. বাট বটলনেকের জায়গাটা যেন সম্পূর্ণ করে ইউটিলাইজ করে আমরা যেন করতে পারি, সেটা কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে। এনশিওর করে আমরা প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে। আচ্ছা, এটা করার জন্য আমরা কিভাবে করবো? যদি আমাদের মাল্টি প্রোডাক্ট থাকে, হ্যাঁ, মাল্টি প্রোডাক্ট ডিসিশন মেকিং, এখানে আমরা চলে আসলাম। ডিসিশন মেকিং ক্ষেত্রে মাল্টি প্রোডাক্ট যদি থাকে তাহলে কি করবো? তখন আমাদের কি করতে হবে? দেন the usual requirement is, আরো একটা সাউন্ড কি একদম ডিস্টার্ব হচ্ছে ভাই, কার ই করেন, ঠিক করেন। আমি সবাই মিউট করি, আপনারা কথা বললে আমার সঙ্গে কি করবেন, ওই যে আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? ওই মিউট অল দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু আমাকে রেসপন্স করিয়েন, নাহলে আমি বুঝবো না যে আপনারা আমার সঙ্গে। ওকে স্যার, ঠিক আছে। মিউট অল দিলাম, মিউট অল হলো না কেন? হ্যাঁ, এবার মিউট অল হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে কি হবে? The usual requirement is in question is to maximize contribution given that fixed costs are unaffected by the production decision in the short run. In the short run cost per unit of the remaining factor. In throughput accounting, the approach should be to maximize the throughput contribution earned. এটা হচ্ছে আমাদের throughput accounting এর যে আমাদের যে অ্যাপ্রোচটা কি হবে, maximizing the throughput contribution earned. আচ্ছা, তাহলে কি কি স্টেপ? 5টা স্টেপ আমরা করতে পারি। এটা একদম প্র্যাকটিক্যাল কথাবার্তা, জাস্ট স্টেপগুলো আপনারা যদি মাথায় রাখেন তাহলে কাজগুলো করতে সুবিধা হবে। প্রথমে স্টেপ আমরা কি করবো? তখন প্রথমে আমরা নিশ্চয়ই আইডেন্টিফাই দ্য বটলনেক কনস্ট্যান্ট,
এই ধরনের ক্ষেত্রে আমরা তখন চেষ্টা করবো যে বটলনেকটা কোন জায়গায় সেটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো। এটা খুব প্র্যাকটিক্যাল কথা। স্টেপ 2 তে আমরা কি করব, ক্যালকুলেট দ্য থ্রুপুট কন্ট্রিবিউশন পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট। তখন আমরা ওই বটলনেক কনস্ট্যান্টে গিয়ে আমার থ্রুপুট কন্ট্রিবিউশন কত হতে পারে ইচ প্রোডাক্টে, তখন সেটা আমরা একটা আলোচনা করব। ওই বটলনেক কনস্ট্যান্টের বেসিসে আমরা কত ইউনিট কন্ট্রিবিউশন হয় সেটাকে আমরা হিসাব করতে হবে। কেমন হিসাব করবো আপনি এক্সাম্পলে গেলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে আইডেন্টিফাই দ্য বটলনেক কনস্ট্রেইন্ট, দ্বিতীয় স্টেপ হচ্ছে ক্যালকুলেট দ্য থ্রুপুট কন্ট্রিবিউশন পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট, তৃতীয় স্টেপ হচ্ছে ক্যালকুলেট দ্য থ্রুপুট কন্ট্রিবিউশন পার ইউনিট অফ দ্য বটলনেক রিসোর্স ফর ইচ প্রোডাক্ট। ওই বটলনেক রিসোর্স ইচ প্রোডাক্ট গিয়ে থ্রুপুট কন্ট্রিবিউশন কি হবে পার ইউনিট, যেটা একটু আগে বললাম ওই কথাটা আবার আসলে আর কি। ফোর্থে গিয়ে হবে কি, fourth step আমরা the rank the products in order of the throughput contribution per unit of the bottleneck resource। ওই bottleneck resource per unit এ bottleneck resource গিয়ে মনে করেন যে bottleneck resource আমার লেবার আওয়ার bottleneck resource, তাহলে আমরা সর্বাধিক কত লেবার আওয়ার ইউজ করতে পারি সেটাকে আমরা হিসাব করব। পার ইউনিটে কত লেবার আওয়ার লাগতেছে, পার ইউনিটে লেবার আওয়ার লাগলে বলতে bottleneck যে আমরা যে প্রথমে যে throughput contribution বের করব ওটা অনুযায়ী পার ইউনিটে কত ঘন্টা লাগে, সবচেয়ে বেশি কোন প্রোডাক্ট আর্ন করতে পারে সেভাবে একটা হিসাব করবো। সেটাই বলতেছি যে করার পরে ফোর্থটাকে গিয়ে আমরা করবো র্যাঙ্কিং করবো, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কার কোন প্রোডাক্টে সবচেয়ে বেশি আমরা থ্রুপুট কন্ট্রিবিউশন, ওইটাকে বলে র্যাঙ্কিং। তারপরটাকে সেকেন্ড কে, থার্ড কে, ফোর্থ কে, ওটাকে র্যাঙ্কিং বলে। তো ফোর্থে গিয়ে আমরা করবো দ্য র্যাঙ্ক দ্য প্রোডাক্টস ইন অর্ডার অফ দ্য থ্রুপুট কন্ট্রিবিউশন পার ইউনিট অফ দ্য বটলনেক রিসোর্স। র্যাঙ্কিং করা হয়ে গেলে তারপরে তো আমরা অ্যালোকেট দ্য রিসোর্সেস ইউজিং দিস র্যাঙ্কিং এন্ড আনসার দ্য কোশ্চেনস। এটা তো মোস্ট প্র্যাকটিক্যাল। আমাদের যখন বটলনেক রিসোর্স কোন থাকবে তখন আমরা এভাবেই আমরা বটলনেক রিসোর্সের মধ্যে কোন প্রোডাক্ট সবচেয়ে বেশি র্যাঙ্কিং করে বের করে নিই, তারপরে আমরা অ্যালোকেট করব রিসোর্সটাকে, সেই অনুযায়ী প্রোডাকশনটা করব। তাহলে এক্সাম্পল 2টা করলে আমাদের ইনশাআল্লাহ এটা এই কথাটা ক্লিয়ার হবে। এক্সাম্পল 2 তে কি বলছে, দ্য ফলোইং ডেটা relates of two products manufactured by DJ Limited। তো বলছে কি, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? স্যার স্ক্রিনটা উপরে তুলতে সরি হবে, বুঝিনি, আবার বলেন। স্ক্রিনটা হালকা একটু উপরে এটা বলছেন। হ্যাঁ দিব। আমি এটা রেকর্ডটা আর করতে পড়াই দিব। তো the following data relates to two products manufactured by DJ Limited। তো ওর কাছে দুইটা প্রোডাক্ট, DJ Limited দুইটা প্রোডাক্ট X, প্রোডাক্ট Y, আর সেলিং প্রাইস প্রোডাক্ট X এর হচ্ছে গিয়া 15 টাকা, Y এর 20 টাকা। ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট পার ইউনিট X এর 10 টাকা, Y এর 11 টাকা। আর ম্যাক্সিমাম ডিমান্ড ইন ইউনিটস, ম্যাক্সিমাম ডিমান্ড ইন ইউনিটস 25,000 এবং 30,000। তাহলে ডিমান্ডটা আমাদের ম্যাক্সিমাম কত ডিমান্ড, এর চেয়ে বেশি ডিমান্ড নাই, এর চেয়ে বেশি প্রোডাকশন করে লাভ নাই। প্রোডাক্ট X এর 25,000 বেশি যদি আমি 25,000 একটাও করি বিক্রি হবে না, 25,000ই বিক্রি হবে, সুতরাং ম্যাক্সিমাম ডিমান্ড পেয়ে গেলাম। টাইম রিকোয়ার্ড অন দ্য বটলনেক আওয়ার্স পার ইউনিট। তাহলে বটলনেক আওয়ার্স পার ইউনিট, এটা বটলনেক কথা বলে দিচ্ছে যে আসলে হচ্ছে দ্য ফার্ম হ্যাজ 80,000 বটলনেক আওয়ার্স অ্যাভেলেবল ইচ পিরিয়ড। তার মানে আমার বটলনেকটা কি আমার এখানে লেবার আওয়ার, লেবার আওয়ারটা হচ্ছে কি আমার কনস্ট্রেন্ট। আমার 80,000 লেবার আওয়ার অ্যাভেলেবল থাকে। তাহলে আমার প্রোডাক্ট X এ আমার লেবার আওয়ার লাগে পার ইউনিট প্রডিউস করতে কত ঘন্টা, 2 ঘন্টা। Y তে লাগে 6 ঘন্টা। টোটাল আছে আমার 80 ঘন্টা, 80,000 বটলনেকস। আবার বলছে দ্য ফ্যাক্টরি কস্ট অ্যামাউন্ট টু 1,28,000 টাকা ইন দ্য পিরিয়ড। তাহলে ফ্যাক্টরি কস্টের মধ্যে এই ডাইরেক্ট মেটেরিয়াল ছাড়া বাকি যা কস্ট সবগুলো ফ্যাক্টরি কস্টের ভিতরে আছে, টোটাল ফ্যাক্টরি কস্টের ভিতরে আছে, টোটাল ফ্যাক্টরি কস্টের ভিতরে ওগুলো সব আছে। amount to $1,28,000 in the period. এখন হচ্ছে calculate the optimum product mix and maximum profit. Optimum মানে optimum product mix কথাটার অর্থ কি? এটা কি কেউ বলেন তো, what is optimum product mix? মানে যেখানে আমার প্রফিটটা সর্বোচ্চ হবে, যে দুটো প্রজেক্ট মানে কোন কোয়ান্টিটি কয়টা প্রোডাকশন করলে মিক্স করব, কত মিক্স করব, একটা বেশি হবে একটা কম হবে আর কি, ওইটাই তো প্রোডাক্ট মিক্স। রেশিও কত হবে স্যার? মেইনলি স্যার রেশিও কত হবে? রেশিও ঠিক একদম এক্স্যাক্টলি এটা ধরা যায় না। রেশিও কত হবে স্যার মনে হয়? XY আমরা X কত মিক্স করব, Y কত মিক্স করব? রেশিওটা মানে রেশিওটা ওটা তো আবার একটা হিসাব, কিন্তু কথা হচ্ছে এটাই মিক্স করা, যে আমরা প্রোডাক্টটাকে প্রোডাকশন মিক্স করব, বেস্ট মিক্সিংটা সিলেক্ট করা। হ্যাঁ সিলেক্ট করব।
আর আমার ম্যাক্সিমাম প্রফিটটা আসবে সেখানে। তাহলে আমরা করি, আমি আপনাদেরকে বলছি, আপনারা নিজেরাই করেন। তাহলে প্রথমে আমরা কি করবো? From the selling price, raw material বাদ দিয়ে throughput contribution. আইডেন্টিফাই দ্য বটলনেক কনস্ট্যান্ট, এটা বলা আছে। বটলনেক কনস্ট্যান্ট হচ্ছে আমাদের লেবার আওয়ার। স্টেপ 2 তে ক্যালকুলেট দ্য থ্রুপুট কন্ট্রিবিউশন পার ইউনিট করেন। থ্রুপুট কন্ট্রিবিউশন পার ইউনিট কত? সেলিং প্রাইস 15, ডাইরেক্ট মেটেরিয়াল 10, সেলিং প্রাইস 20, ডাইরেক্ট মেটেরিয়াল 11। কোনটায় কত? এক্স এ কত, ওয়াই কত? 5 টাকা 9 টাকা। 5 টাকা আর 9 টাকা। এবার স্টেপ 3 কি? ক্যালকুলেট দ্য থ্রুপুট কন্ট্রিবিউশন পার ইউনিট অফ দ্য বটলনেক রিসোর্স অফ দ্য ইচ প্রোডাক্ট, এটা করলাম। এখন ক্যালকুলেট দ্য থ্রুপুট কন্ট্রিবিউশন পার ইউনিট অফ বটলনেক রিসোর্স। তাহলে আমার এখানে বলে দিয়েছে 2 ঘন্টা 6 ঘন্টা লাগে। 2 ঘন্টা 6 ঘন্টা লাগে। তাহলে আমার কন্ট্রিবিউশন পার আওয়ার কত? কোনটা এক্স এর কত হবে? তাহলে 2.5 টাকা আর 1.5 টাকা আসে। 2.5 টাকা আর 1.5 টাকা কিভাবে আসলো একটু বলেন, সবাই শুনো। এটা হচ্ছে থ্রুপুট কন্ট্রিবিউশন আমার 5 টাকা 2 ঘন্টায়, আর পার আওয়ারে ভাগ দিলে হবে 5 ডিভাইডেড বাই 2। 9 টাকা 6 ঘন্টার জন্য, 5 টাকা 2 ঘন্টার জন্য। রাইট। এই জায়গাটা কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, যে আমার পার আওয়ারে বটলনেক মানে কন্ট্রিবিউশন বের করলাম, কিভাবে করলাম? সেলিং প্রাইস 15 টাকা, যেমন প্রোডাক্ট এক্স টা ধরি প্রথমে, সেলিং প্রাইস 15 টাকা, ডাইরেক্ট মেটেরিয়াল 10 টাকা। তাহলে আমার এখানে কন্ট্রিবিউশন 5 টাকা। কন্ট্রিবিউশন থ্রুপুট কন্ট্রিবিউশন হচ্ছে 5 টাকা। তো 5 টাকা অর্জন হয় 2 ঘন্টায় স্যার। এক্স এ আমার লাগে 2 ঘন্টার সময়, তাহলে প্রতি ঘন্টায় আমি আর্ন করি 5 টাকা ভাগ 2 টাকা, মানে 2.5 টাকা। ঠিক একইভাবে প্রোডাক্ট ওয়াই তে আমার সেলিং প্রাইস 20 টাকা, ডাইরেক্ট মেটেরিয়াল 11 টাকা, তাহলে থ্রুপুট কন্ট্রিবিউশন 20 থেকে 11 করলে 9 টাকা। প্রোডাক্ট এখানে আমার 6 ঘন্টা কাজ করতে হয়, তার মানে 1 ঘন্টায় আমি আর্ন করি কত টাকা? কত? 1.5 টাকা। 1.5 টাকা। 9 ভাগ 6 সমান 1.5 টাকা। তাহলে আমি প্রোডাক্ট এক্স এ বেশি আর্ন করি ঘন্টায়, নাকি প্রোডাক্ট ওয়াই তে ঘন্টায় বেশি আর্ন করি? এক্স স্যার 2.5 টাকা আসতেছে। তাহলে আমার র্যাঙ্কিং যদি করি, এবার র্যাঙ্কিং করলে ফার্স্ট কে, সেকেন্ড কে? ফার্স্ট হলো এক্স, সেকেন্ড ওয়াই। ফার্স্ট এক্স, মানে আমি চেষ্টা করব কি সবচেয়ে বেশি প্রোডাকশনটা এক্স এ করতে। এটাই হচ্ছে আমার বিষয়, এটাই আমি র্যাঙ্কিং করলাম। যেখানে স্টেপ 4 এ র্যাঙ্ক দ্য প্রোডাক্টস ইন অর্ডার টু থ্রুপুট কন্ট্রিবিউশন পার ইউনিট অফ দ্য বটলনেক রিসোর্সেস। এবার স্টেপ 5 এর কাজটা করব আমরা, অ্যালোকেট রিসোর্সেস ইউজিং দিস র্যাঙ্কিং এন্ড অ্যানসার দ্য কোশ্চেন। তাহলে এবার আমরা রিসোর্সটা হচ্ছে আমাদের 80,000 বটলনেক আওয়ার্স। কেমন? তাহলে আমি আমার ডিমান্ড ফুলফিল করি, মানে সবচেয়ে বেশি প্রফিট হচ্ছে এক্স এ। আমার 25,000 ডিমান্ড আছে, ম্যাক্সিমাম প্রফিট, ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে 25,000 করতে 2 ঘন্টা হিসেবে করলে আমার কত ঘন্টা লাগতেছে? 50,000 ঘন্টা লাগতেছে। আমার তো এই 80,000 বটলনেকে 80,000 লেবার আওয়ারকে আমি এখন ডিস্ট্রিবিউশন করবো, এবং সেই অনুযায়ী আমি প্রোডাকশনটা সাজাবো অপটিমাম প্রোডাকশন মিস করার জন্য। তাহলে আমার এক্সে লাগতেছে 50,000 ঘন্টা। কেমনে পাইলাম? 25,000 ইউনিট গুণ 2 ঘন্টা করে পার ইউনিট লাগে প্রোডাকশন করতে। তাহলে 25,000 দুগুণ 50,000 ঘন্টা আমি প্রথম এক্সট্রা প্রোডাকশন করে ফেলবো। বাকি থেকে কত ঘন্টা আমার अवेलेबल প্রোডাক্ট ওয়াই এর জন্য? 30,000 ঘন্টা থাকে। 30,000। তো 30,000 দিয়ে আমি কত ইউনিট প্রোডাক্ট ওয়াই করতে পারবো? 5,000 থাকে, 5,000 ইউনিট করতে 5,000 করতে পারবো। 30,000 ভাগ 6, তাহলে 5,000। তাহলে পেয়ে গেলাম। তাহলে 25,000। এবার আমি আমাকে বলতেছে যে কি এন্ড ম্যাক্সিমাম প্রফিট। তাহলে প্রফিটটা, তাহলে এবার প্রফিটটা বের করব। 25,000 প্রোডাক্ট এক্স থেকে 25,000 যদি করি, আমার কন্ট্রিবিউশন ছিল, আমার কি বলে আপনার কত করেছিল? 5 টাকা করেছিল, তাই তো প্রোডাক্ট এক্স এ? তাহলে 25,000 ইউনিট থেকে আমি কত টাকা কন্ট্রিবিউশন পেলাম? 5 টাকা করে। 5 টাকা না, এই পার আওয়ার নিব না, 2.5 টাকা না, পার আওয়ারে করে তো আমি র্যাঙ্কিং করার জন্য করছি। হ্যাঁ জি স্যার। এখন আমি প্রফিট ম্যাক্সিমাম হলে কত টাকা প্রফিট করব সেটা বের করব। আমার যে প্রথমে আমরা তাহলে কি করতে হবে, আমার ওই যে থ্রুপুট কন্ট্রিবিউশনটা বের করে ওখান থেকে টোটাল ফ্যাক্টরি কস্টটা বাদ দিয়ে দিব, বুঝছেন না? দোনো প্রোডাক্টের থ্রুপুট কন্ট্রিবিউশন যোগ করে টোটাল কন্ট্রিবিউশন যোগ করে টোটাল ফ্যাক্টরি কস্ট বাদ দিলে তো প্রফিটটা পেয়ে যাচ্ছি, তাই না? জি স্যার, জি স্যার, ঠিক আছে। তো করেন তাহলে 25,000 আমাদের ডিমান্ড, আর 5 টাকা করে থ্রুপুট ছিল আমার এখানে এক্স এ। তাহলে 5 25 125, তাই না? জি স্যার। 1,25,000 আমরা প্রোডাক্ট এক্স থেকে থ্রুপুট কন্ট্রিবিউশন আর থ্রুপুট ওয়াই থেকে পাচ্ছি। আমরা কত প্রোডাকশন করব ওয়াইতে? স্যার 5,000 টাকা করে 5 নং 45,000। তাহলে মোট থ্রুপুট কন্ট্রিবিউশন কত হবে আমাদের? 1,70,000। 1,70,000। হ্যাঁ, 1,25,000 যোগ 45,000, তাহলে কত হয়? 1,70,000 হয়। জি স্যার। 1,70,000 থেকে আমার টোটাল ফ্যাক্টরি কস্ট বাদ দিয়ে দিই, একটা কাটাতে বাদ দিয়ে দিই, কত হয়? 42,000 টাকা হচ্ছে স্যার প্রফিট থাকে। আমরা এটাই আমার ম্যাক্সিমাম প্রফিট আই ক্যান আর্ন।
কোনো বুঝতে কোনো অসুবিধা হয়েছে বলেন? স্যার আমার একটা কোশ্চেন আছে। জি জি অবশ্যই বলেন। স্যার প্রোডাক্ট ওয়াই তে ডিমান্ড 5000 ইউনিট, এটা বুঝিনি স্যার। এক্স এ হ্যাঁ। 25000, তাহলে 5000 কেন? আচ্ছা, এটা ডিমান্ডের কথা বলি তাই। এটা ডিমান্ডের কথা না, আমরা চেষ্টা করছি কি আমাদের ম্যাক্সিমাম প্রফিট আর্ন করব আমাদের মানে অবস্ট্রাকশন গুলোকে মাথায় রেখে। তাও অবস্ট্রাকশন হচ্ছে বা বটলনেক বা বলেন বা অবস্ট্রাকশন বলেন বা কনস্ট্রেন্ট বলেন না কেন, আমার ম্যাক্সিমাম এখানে আমার লেবার আওয়ার আছে 80,000। এই 80,000 ঘন্টাকে লেবার আওয়ার ঘন্টাকে আমি কাজে লাগাতে পারবো। কাজে লাগাতে এই 80,000 ঘন্টা কাজে, তাহলে আমি কিভাবে লাগাবো, কিভাবে লাগালে আমার ম্যাক্সিমাম প্রফিট এই দুটো প্রোডাক্ট থেকে আমি আর্ন করতে পারবো, আমি তো এই হিসাব করছি। তাহলে আমার এখানে বলে দিচ্ছে প্রশ্নে ম্যাক্সিমাম ডিমান্ড প্রোডাক্ট এক্সেল আছে 25,000 আর প্রোডাক্ট ওয়ার ম্যাক্সিমাম ডিমান্ড 30,000। তো ম্যাক্সিমাম ডিমান্ড আছে, আমি ম্যাক্সিমাম ডিমান্ড ফুলফিল করবো প্রথমে ওই প্রোডাক্টের ক্ষেত্রে যে প্রোডাক্টের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম প্রফিট পাচ্ছি, ঠিক না? রাইট স্যার। রাইট। আর বাকি প্রোডাক্টে কি করবো, আমি কম্প্রোমাইজ করব। ডিমান্ড আছে তো কি হচ্ছে বাবা, প্রফিট তো পাচ্ছি না, জি স্যার। সেজন্য আমি ওটা কম্প্রোমাইজ করে ওটা প্রোডাকশনে কম করব। যেটা বেশি প্রফিট সেটা প্রোডাকশনটাকে আমি হাইয়েস্ট করার চেষ্টা করব। ডিমান্ড ফুলফিল করলে, ডিমান্ডটা যদি পুরো দিতে পারি তাহলে আমার প্রফিট বেশি। সেজন্যই আমি 25,000 ইউনিট এক্স কে যখন দেখছি যে আমার এখানে আমার প্রফিট বেশি, তাহলে 25,000 এক্স কে আমি পুরাটাই প্রোডাকশন করলে আমার ঘন্টা লেগে যায় 2 ঘন্টা হিসাবে 25 দুগুণ 50,000। 50,000 করার পরে আমার কাছে আর বাকি থাকে কত ঘন্টা কাজ করার জন্য? 30,000 ঘন্টা। 30,000 ঘন্টা। যিনি প্রশ্নকর্তা আপনার নাম কি? স্যার মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন, তাহলে এটা বুঝছেন তো না, 50,000 ঘন্টা আমি প্রোডাক্ট এক্স জি স্যার, দিলাম, এখন বাকি থাকলো আমার 30,000 ঘন্টা প্রোডাক্ট ওয়াই এর জন্য। তো প্রোডাক্ট ওয়াই এর জন্য একটা 1 ইউনিট প্রোডাকশন করতে লাগে কত ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টা লাগে। তাহলে 30,000 ঘন্টায় কত ইউনিট করব? 5,000 ব্যালেন্স। 5,000 করব। জি স্যার বুঝতে পারছি। সালাউদ্দিন বুঝছেন এবার কেন 5,000 দিলাম? তবে স্যার বেস্ট প্রোডাক্ট মিক্সিং স্যার 25,000 আর 5,000। জি, তো বেস্ট প্রোডাক্ট মিক্সিংটা হবে 25,000 ইউনিট 5,000 ইউনিট। 5,000 ইউনিট এক্স্যাক্টলি। যদি আমার মনে করেন প্রোডাকশন ক্যাপাসিটি থাকতো, তাহলে আমি ওই বাকি যে 30,000 যে পুরোটা যদি করতে পারতাম ওয়াইটা, সেটাও করে দিতাম। আর তখন আমি আর প্রোডাক্ট ওয়াইটা তো 25,000 বেশি পারতাম না, তখন 25,000 এটাও করতাম, 30,000 ওটা করতাম। যেহেতু আমার ফার্স্ট প্রায়োরিটি দাম এক্স কে, আমার বটলনেক আবার থাকতো না, যদি না থাকতো। জি স্যার। ঠিক আছে, ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার করে বলেন। এখানে অঙ্কের হিসাব কিন্তু খুব কঠিন না, এই প্রথম দিন থেকে বলছি যে এই সাবজেক্টে অঙ্কের হিসাব হচ্ছে খুবই সহজ। যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ এগুলো করতে পারলে এনাফ, কিন্তু কনসেপ্টটা যদি কনসেপ্টটাই হচ্ছে কি এখানে যাবে না। কনসেপ্টটা সবাই ক্লিয়ার লাগবে, ইনশাল্লাহ আমরা আটকাবো না কোথাও। হ্যাঁ, কি বলছিলেন? প্রশ্ন বলেন। কে বলছেন? প্রশ্ন করতে যাচ্ছেন কে? প্রোডাক্ট এক্স এর যে প্রফিট বেশি স্যার, তার প্রোডাক্ট এক্স এর যে প্রফিট বেশি সেটা কিভাবে বুঝলাম স্যার? কিভাবে বুঝলাম? ভেরি গুড। তাহলে আবার গোড়ায় চলে যেতে হবে। আমার প্রোডাক্ট এক্স এর সেলিং প্রাইস কত বলেন? আপনার নামটা কি? প্রশ্ন করছেন যিনি? ফিরোজ স্যার। ফিরোজ স্যার। ফিরোজ, শুনতে পাচ্ছি না। ফিরোজ বলেন তো আপনি সেলিং প্রাইস প্রোডাক্ট এক্স এ কত? 15 টাকা। ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ করছে 10 টাকা, তাহলে ওর কন্ট্রিবিউশন কত আর ইউনিটে? 5 টাকা। হ্যাঁ, আর প্রোডাক্ট ওয়াই এর ক্ষেত্রে কত? 20 থেকে 11 গেলে কত ফিরোজ? 9 টাকা। 9 টাকা। তাহলে তো আপনি বলবেন, তাহলে এখন আপনি তো বলতে পারেন যে ভাই প্রোডাক্ট ওয়াইতেই তো কন্ট্রিবিউশনটা বেশি দেখতে পাচ্ছি, আবার এক্স ধরলাম কেন? এই তো বিষয়টা আপনার সময় খায় বেশি তো স্যার। আমার বটলনেক তো মেন সময়, ঘন্টা বেশি। প্রোডাক্ট এক্সে তো আমার সময় কম লাগে, তাহলে আমার সময়টাই তো আমি কাজে লাগাবো। এখন সময় হচ্ছে 80,000, এটাই মেন ঘটনা। ফিরোজ বুঝছেন কিনা? পার আওয়ার কন্ট্রিবিউশন এক্স ভালো। জি, ফিরোজ বুঝছেন কিনা? আচ্ছা, বুঝতে পারছি স্যার। তাহলে আমি এখানে কন্ট্রিবিউশন এক্স এর 5 টাকাকে 2 ঘন্টা দিয়ে ভাগ করছি 2.5 টাকা পার ঘন্টা, আর 9 টাকাকে 6 দিয়ে ভাগ করছি 1.5 টাকা পার ঘন্টা। সেজন্য আমার র্যাঙ্কিং এর মধ্যে প্রোডাক্ট এক্স এর থেকে ম্যাক্সিমাইজ প্রফিট এই রিসোর্সটাই কাজে লাগানোর জন্য। তাই হইছে। কন্ট্রিবিউশন যত কম হবে সেটা কি তত ভালো হবে, মানে প্রফিট বেশি হবে? জি না, এই কথাটা। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রিবিউশন যত কম হবে মানে প্রফিটটা কি তত বেশি হবে স্যার? না না না, এই কথা এরকম না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনার বটলনেক রিসোর্স কোনটা?
হ্যাঁ আপনাকে bottleneck resource কোনটা সেটা অনুযায়ী কোনটা বেশি কন্ট্রিবিউশন করতে সেটাকে চিন্তা করতে হবে। স্যার নরমালি আমরা যদি কন্ট্রিবিউশন দেখি, যখন মানে শর্ট টার্মের ক্ষেত্রে মানে কন্ট্রিবিউশন যখন একটা মানে কোনো একটা প্রোডাক্টে যদি বেশি হয় তখন আমরা প্রফিটকে বেশি ধরতে পারি, বাট লং টার্ম বা অন্য আদার্স ফ্যাক্টর বিবেচনা করলে শুধুমাত্র কন্ট্রিবিউশনকে যদি বিবেচনা করি এবং এটা বেসিস করে যে প্রফিট হাই বা লো চিন্তা করি, তাহলে এটা স্যার রং হবে, ঠিক আছে স্যার? এইরকম, হ্যাঁ অফকোর্স, ওই জন্যই তো আমার তো সব ক্যাপাসিটি ঠিক আছে, সব কিছু আছে, কিন্তু আমার কোনো একটা আইডিয়া বটলনেক আছে। তাহলে বটলনেকে গিয়ে আমার অন্য কিছুতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এক জায়গায় বটলনেক আছে। যেমন এই অঙ্কের ক্ষেত্রে আমার লেবার আওয়ারটা বটলনেক, লেবার আওয়ারটা আমাকে আটকে ফেলতেছে। আমার ক্যাপাসিটিও আছে, কোনো অসুবিধা নেই, সবকিছু ঠিক আছে, কিন্তু লেবার আওয়ারটা আমি অ্যাভেলেবেল না, আমি 80,000 বেশি লেবার আওয়ার পাচ্ছি না। তাহলে আমাকে এই লেবার আওয়ারের মধ্যে এই 80,000-এর ভিতরে সবচেয়ে ম্যাক্সিমাম কি প্রফিট করবো সেই চিন্তা করতে হবে, ঠিক না? জি স্যার, অবশ্যই সেই চিন্তা করতে হবে, কারণ আমার তো ক্যাপাসিটি আছে, বুঝলাম রে বাবা, আমার মেশিন আছে, সবকিছু আছে, কিন্তু ভাই আমার লেবার আওয়ার নাই, আমি পাচ্ছি না, লেবার অ্যাভেলেবেল নাই, কি করবো? কিছু করার নাই তো। স্যার bottleneckটা যদি সমান হইতো তখন এই অঙ্কের ব্যাপারে কি করতাম? তখন তো 9 টাকা হইতো। যদি bottleneck সমস্যা না থাকতো তাহলে তো ওয়াই বেটার। তখন তো আমি bottleneck সমস্যা যদি না থাকতো তাহলে আমি ওভাবে চিন্তা করে হিসাব করতাম যে আমার ম্যাক্সিমাম কিভাবে প্রফিট করব, তখন তো আমার কোনো সমস্যা নেই, কোনো bottleneck না থাকলে তখন ঝামেলা নাই। স্যার bottleneck যদি ইকুয়াল থাকতো, স্যার bottleneck যদি ইকুয়াল থাকতো দুইটাই, ওই তো তখন তো কন্ট্রিবিউশনটা নিয়ে নেবেন। যদি bottleneck সমস্যা না থাকে তখন আমি দেখবো কোনটা আমার প্রফিট ভালো, ইজি। না উনি বলতেছেন যে bottleneck যদি ইকুয়াল থাকে, দুই ক্ষেত্রেই আমার কনস্ট্যান্ট রিসোর্স সেম আছে, এটাই বলতে চাচ্ছেন? bottleneck যদি এখানে দুইটাই করতাম স্যার, তখন দুইটাই করতাম, তখন সমস্যা না হলে দুটোই করতাম, ঠিক মতো করতাম। আবার প্রোডাক্ট একটা আমি তখন বেশি আর কম চিন্তা করতাম না, তখন আমি তখন আমাদের চিন্তা থাকতো না আমার প্রোডাক্ট গুলো মার্কেটে থাকুক, যে কোনো সময় যে কোনো প্রোডাক্টের ডিমান্ড হতে পারে, তখন অন্য চিন্তা যেতাম, তখন আমার ভিউ থাকতো অন্যরকম, তাই না? তখন আমার ভাবতো যে না আমার প্রোডাক্ট গুলো থাকুক, মার্কেটে থাকুক, যত প্রোডাক্ট থাকে তত ভালো, যে কোনো প্রোডাক্টের ডিমান্ড একসময় চলে আসতে পারে, একটা সেল ক্লিক করতে পারে, তখন তো ওই চিন্তা করবো, ঠিক না? এটা তো ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, আমার বিজনেস কিভাবে চালাবো, আমার যদি প্রোডাক্ট থাকে, আমার যে কোনো একটা প্রোডাক্ট যে কোনো সময় একটা ডিমান্ড হয়ে যেতে পারে, আমি ওখানে প্রফিট করে ফেলতে পারি। সো আমাদের ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। তাহলে একটু পর্যন্ত আর কোনো কারো প্রশ্ন আছে? না, ঠিক আছে, ফাইন। 45,000-এর হিসাবটা স্যার একটা প্রশ্ন বলেন। হ্যাঁ বল, শিওর প্রোডাক্ট ওয়ের 45,000 থ্রুপুটটা কিভাবে বের করলেন স্যার? ওটা 45,000 থ্রুপুট কিভাবে বের করছি? স্যার আপনি কোশ্চেন এটা রিলেটেড বললেন, তাহলে আপনি দুটো একসাথে কভার করলেন। স্যার একটু আগে আপনি যে 1,25,000 এবং 45,000 যেটা বের করছেন, বেসিক্যালি আপনি 25,000-কে আপনি 5,000 দিয়ে করছেন আর 5,000-কে 9,000 দিয়ে করছেন। স্যার এটা বটলনেকে যেটা আমরা 50,000 যেটা বের করছি, ওটার রিটার্ন পার আওয়ার ছিল 2.5, এটা দিয়ে করলে কি স্যার হবে না? 50,000 into 2.5 1,25,000। হ্যাঁ হবে, একই হবে। আপনি 2.5 দিয়ে গিয়ে আবার ওই তাহলে ওই কত ঘন্টা লাগবে গুণ দিতে হবে আর কি, টোটাল আওয়ার কে স্যার একই হিসাব করলে একই রকম রেজাল্ট আসবে। আপনি ঘন্টা হিসেবে করেন একই রকম রেজাল্ট। আর স্যার যেটা বলছেন এটা বেশি ইজি আর কি, লস সুন্দর ইজি আর কি। আমি আসলে ঘন্টা হিসেবে করছি, ঘন্টা হিসেবে করলে আপনার অসুবিধা নেই। হ্যাঁ, তবে আপনার তো একটা ফরম্যাট আছে। হ্যালো স্যার, যখন প্রফিট বের করে যখন একটা হিসাবে যাবেন, তখন তো ফরম্যাটটা হচ্ছে এরকম, সেল প্রাইস সেলস থেকে আমি ডাইরেক্ট বেটে বাদ দিয়ে আমার যা পাবো সেটাকে বলা হয় থ্রুপুট কন্ট্রিবিউশন। থ্রুপুট কন্ট্রিবিউশন থেকে আমি টোটাল ফ্যাক্টরি কস্ট থেকে বাদ দিব। এটা তো আমার একটা ফরম্যাট, আমার মানে প্রফিট স্টেটমেন্ট ফরম্যাট। আমি প্রফিট স্টেটমেন্ট ফরম্যাটে করলাম আর হ্যাঁ, আপনি হিসাবে করে যদি হিসাবটা আনতে পারেন একই রকম হিসাব হবে, কিন্তু করে দেখিয়ে আপনি শিওর। আমি হ্যালো স্যার, এই যে এখানে বলা হয়েছে স্যার ওই কন্ট্রিবিউশন মার্জিনের কথা, তো স্যার কন্ট্রিবিউশন মার্জিনের সাথে অবশ্যই এখানে ভালো সম্পর্ক। সেটা হলো স্যার এই যে অনেকে বলছে না যে কন্ট্রিবিউশন মার্জিন বেশি হলেই কি বেশি হবে। আসলে স্যার আমাদের এখন দেখতে হবে যে বটলনেক কোনটা। এখানে বটলনেক হলো লেবার। এখন এই বটলনেক লেবারের সাথে কন্ট্রিবিউশন মার্জিন যেটা বেশি হবে সেটা অবশ্যই প্রথম 1 নম্বরে আমাদের উৎপাদন করতে হবে। বটলনেকের পার ইউনিটে আমাদের দেখতে হবে। বটলনেকের যেমন এখানে লেবারের পার ইউনিটে আমাদের একটা 2.5 টাকা আসছে এক্স এ, আর ইয়াতে আসছে ওয়াইতে আসছে আপনার 1.5 টাকা। কাজে এই জন্য আমার ওই 2.5 টাকার এটাই হবে আমাদের নাম্বার 1 আর ওয়াইটা হবে নাম্বার 2। আর ওইখানে আমরা ওই জন্যই ওই বটলনেকের মধ্যে পার ইউনিট কন্ট্রিবিউশন যদি আমাদের বেশি হয় সেটা আমাদের করা উচিত। ডিসিশন নিতে হবে তো বটলনেকের উপরে বেস করে। জি, আমার একটা কনস্ট্যান্ট, আমার কনস্ট্যান্টটা হচ্ছে কি
80,000 লেবার আওয়ার, এর চেয়ে বেশি লেবার আওয়ার আমার ইউজ করার কোনো এখানে সুযোগ নাই। সুতরাং এই 80,000 লেবার আওয়ারকে আমি কিভাবে ব্যবহার করলে সর্বোচ্চ প্রফিট করতে পারি সেটাই আমি চিন্তা করে সেই এখানে পার ইউনিট কন্ট্রিবিউশনের কোনো ইয়ে নেই। পার ইউনিট কন্ট্রিবিউশন বটলনেকের সাথে যদি হাই হয় তাহলে আমাদের ওইটা করা উচিত। মানে স্টেপ 3 তে যে বলা আছে ক্যালকুলেট দ্য থ্রুপুট কন্ট্রিবিউশন পার ইউনিট অফ দ্য বটলনেক রিসোর্স অফ ফর ইচ। রাইট, यस স্যার। স্টেপ 3 তে কি বলা আছে আবার পড়ি, ক্যালকুলেট দ্য থ্রুপুট। প্রথমে এক থেকে পড়ি। স্টেপ 1 এ বলা আছে প্রথমে আইডেন্টিফাই বটলনেক কনস্ট্যান্ট, স্টেপ 1। স্টেপ 2 তে ক্যালকুলেট থ্রুপুট কন্ট্রিবিউশন পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট, টোটাল থ্রুপুট কন্ট্রিবিউশন। স্টেপ 3 তে ওই যে কন্ট্রিবিউশন যেটা স্টেপ 2 তে বের করছি পার ইউনিট প্রোডাক্ট, স্টেপ 3 তে গিয়ে ওটাকে আমরা হিসাব করব কিভাবে করে ক্যালকুলেট দ্য থ্রুপুট কন্ট্রিবিউশন, যেটা স্টেপ 2 তে করছি ওটাকে আবার স্টেপ 3 তে গিয়ে ক্যালকুলেট দ্য থ্রুপুট কন্ট্রিবিউশন পার ইউনিট, মানে ক্যালকুলেট দ্য থ্রুপুট কন্ট্রিবিউশন পার ইউনিট, এটা তো আমরা 2 তে করছি। এখানে কি করব 3 তে গিয়ে ক্যালকুলেট দ্য থ্রুপুট কন্ট্রিবিউশন পার ইউনিট অফ দ্য বটলনেক রিসোর্স ফর ইচ প্রোডাক্ট। তাহলে এই ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে আমার বটলনেক রিসোর্স ছিল আমার ঘন্টা লেবার আওয়ার, তাহলে আমার এক্স এ আমার পার ইউনিট কন্ট্রিবিউশন ছিল 5 টাকা আর লেবার আওয়ার লাগে 2 ঘন্টা করে, তাহলে পার ইউনিট বটলনেক রিসোর্স হচ্ছে কি আমার 2 ঘন্টা থেকে 1 ঘন্টা নেন, 5 কে 2 দিয়ে ভাগ করব, পার ইউনিট বটলনেক রিসোর্স ফর ইচ প্রোডাক্ট, তখন 5 ভাগ 2 2.5 টাকা, এভাবে আমরা হিসাব করছি। এরপরে র্যাঙ্কিং করব, যেটা ফার্স্ট দিলাম, সেকেন্ড দিলাম, এরপরে স্টেপ 5 এ অ্যালোকেট করলাম রিসোর্সটা। ক্লিয়ার? আর কি এখানে আলোচনা করার দরকার আছে কারো? বলেন, আর কোনো প্রশ্ন থাকলে বলেন। মানে ইন জেনারেল বটলনেকের উপরে যেটা ফিনান্সিয়াল ভ্যালু বেটার সেটা আমি পছন্দ করব আগে। অফ কোর্স, ম্যাক্সিমাইজিং প্রফিট। জি স্যার। স্যার লেবাররা যদি মানে ওভারটাইম করে যদি এটা বাড়ায় দেয় তখন দাদা কষ্ট হবে আলাদা। আপনি তো বটলনেক রিসোর্স বলে দিয়েছে, ওভারটাইম করার সুযোগ নাই তো এখানে। এখানে বলছে দ্য ফার্ম হ্যাজ 80,000 বটলনেক আওয়ার্স। আপনি এখন ওভারটাইমের কথা তো বলার দরকার নাই, কারণ ওভারটাইম তো এখানে সুযোগ থাকলে বলে দিত। জি স্যার, আমি তো বলে নাই, আমার সিচুয়েশন হচ্ছে কি আমার ম্যাক্সিমাম লেবার আওয়ার কত। না স্যার, আপনি স্যার ওভারটাইম করলে চাকরিতে লেবার তো স্যার পাবেন না, আপনি লেবার তো পাবেন না, কাকে দিয়ে করাবেন আপনি? আপনার তো টাকা আছে, মেশিনের ক্যাপাসিটি আছে, টাকাও আছে, দিতে পারবেন, কিন্তু আপনার তো মানুষ নাই। জি স্যার। খাটাতে পারবেন না আপনি। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। তাহলে আগাই। হ্যাঁ স্যার। আশা করি সবাই বুঝছেন এটা ইনশাআল্লাহ। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা ফাইন। মূল বিষয় হচ্ছে আমরা প্রফিট ম্যাক্সিমাইজ কিভাবে করব, এটাই আমাদের কস্ট অ্যাকাউন্টেন্টদের কাজ। হ্যাঁ, এটাই আমাদের ব্যবসায়ীদের কাজ। স্যার ডিসিশনটা দেওয়া। হ্যাঁ, একটা ব্যবসায়ী যেভাবে চিন্তা করবো, আমরাও কস্ট অ্যাকাউন্টেন্ট সেভাবে চিন্তা করবো। ব্যবসায়ীর পক্ষ থেকে আমি কাজটা করতেছি, সুতরাং আমি ব্যবসায়ী তখন। হ্যাঁ, আমারই ইনভেস্টমেন্ট, আমারই টাকা, আমারই মেশিন, আমারই লেবার, তখন ওইভাবে চিন্তা করলে দেখবেন যে আপনি কারেক্ট ডিসিশন নিতে পারবেন। ঠিক আছে? তো আসলে তাহলে আমরা, হ্যাঁ, আর কিছু বলবেন কেউ? না স্যার, আমরা আগাই স্যার। জি, থ্যাংক ইউ। আমি একটু বেশি আলোচনা করতে চাই এগুলোতে, কারণ আমি বারবারই বলছি কনসেপ্টের দ্বারা আমাদের যেন কোনো সন্দেহ না থাকে। আমাদের মেইন হচ্ছে ফোকাস কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলবো, তারপর আমরা প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ আমরা সবাই পাস করতে হবে, এখানে কোনো ঝামেলা নেই। এটা খুবই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট এবং মোস্ট প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। আচ্ছা, ইলাস্ট্রেশন 2টা করি। এটা একটা ইলাস্ট্রেশন দিচ্ছে, ওরা বলতেছে কন্ট্রাস্টিং থ্রুপুট অ্যাকাউন্টিং উইথ দ্য লিমিটিং ফ্যাক্টর অ্যাপ্রোচ। আচ্ছা, ইলাস্ট্রেশনটা বলছে a company produces 2 products A and B, the production cost of which are shown below. দুইটা প্রোডাক্ট করে A এবং B, প্রোডাকশন কস্ট দিয়ে দিচ্ছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভ্যারিয়েবল ওভারহেড এন্ড ফিক্সড ওভারহেড। 10 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 10 টাকা 9 টাকা 9 টাকা 9 টাকা। প্রোডাক্ট এ তে টোটাল কস্ট, প্রোডাকশন কস্ট হচ্ছে 25 টাকা, বি তে হচ্ছে 37 টাকা। তাহলে এখানে ফিক্সড ওভারহেড দিচ্ছে, ডাইরেক্ট ভ্যারিয়েবল ওভারহেড দিচ্ছে, ডাইরেক্ট লেবার দিচ্ছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল দিচ্ছে। ফিক্সড ওভারহেড ইজ অ্যাবজর্বড অন দ্য বেসিস ডাইরেক্ট লেবার কস্ট। এটা বলে দিচ্ছে ফিক্সড লেবার ওভারহেড যেটা আছে ডাইরেক্ট লেবার কস্টের বেসিসে অ্যাবজর্ব করে। এই কথাটা বলার অর্থ হচ্ছে কি, দেখেন এখানে ডাইরেক্ট লেবার 5 টাকা, ফ্যাক্টরি ওভারহেড 5 টাকা, ডাইরেক্ট লেবার 9 টাকা, ফ্যাক্টরি ওভারহেড 9 টাকা। তার মানে ডাইরেক্ট লেবার কস্ট অনুযায়ী যা হবে ফিক্সড ওভারহেড তা হবে। The products pass through 2 processes. দুটো প্রসেস দিয়ে প্রোডাক্টগুলো পাস করে, একটা হচ্ছে Y and Z, আরেকটা হচ্ছে Z।
with associated labor cost of $10 per direct labor hour in each. প্রত্যেকটাতে 10 টাকা করে লাগে। X, Y এবং Z দুইটা প্রসেস আছে, হ্যাঁ, দুইটা প্রসেসের মাধ্যমে প্রোডাক্টগুলো তৈরি হয় এবং লেবার কস্ট 10 টাকা করে। The direct labor time taken associated with the two products for these processes is shown below. Direct labor কত লাগে? প্রসেস Y তে লাগে প্রোডাক্ট A তে 10 মিনিট, প্রোডাক্ট B তে 39 মিনিট। প্রসেস Z এ লাগে প্রোডাক্ট A এর জন্য লাগে 20 মিনিট, প্রোডাক্ট B তে লাগে 15 মিনিট। বা অন্যভাবে যদি বলি প্রোডাক্ট A তে প্রসেস Y এ 10 মিনিট, Z এ 20 মিনিট, প্রোডাক্ট B তে প্রসেস Y এ 39 মিনিট গিয়ে আবার Z এ গিয়ে আবার 15 মিনিট কাজ করতে হবে। এবার সেলিং প্রাইসেস আর set by the market. The current market price for A is $65 and that for B is $52. তাহলে আমরা সেলস প্রাইসটা পেয়ে গেলাম পার ইউনিটে 65 এবং 52. At these prices the market will absorb as many units of A and B as the company can produce. তাহলে মার্কেট ডিমান্ডের কি হলো, কোনো অসুবিধা নেই, যা প্রডিউস করব তাই বেচতে পারবো। তাহলে বলতেছে at these prices the market will absorb as many units of A and B as the company can produce. The ability of the company to produce A and B's is limited by the capacity to process the products through Y and Z. তাহলে একটা লিমিটিং ফ্যাক্টর বলে দিচ্ছে এখানে, আমার ডিমান্ডের কোনো কি নাই, শেষ নাই। ডিমান্ড আমি যা প্রোডাকশন তা দিতে পারবো, কিন্তু আমার production process মধ্যে একটা ঝামেলা আছে। The ability of the company to produce A and B is limited by the capacity to process the products through Y and Z. Y and Z তে প্রসেস করার যে ক্যাপাসিটি আছে এখানের মধ্যেই আমার বটলনেক। The company operates two shift system, দুই শিফটে যায়, giving 16 working hours per day. তাহলে 8 দুগুণ 16 ঘন্টা করে প্রত্যেকটা প্রসেসের টাইম দিতে পারে। কিন্তু প্রসেস Z is a single process line and 2 hours in each shift will be downtime. তার মানে প্রসেস Z এ গিয়ে আমার 2 ঘন্টা পার শিফটে ডাউন টাইম হয়। তাহলে আমার 16 ঘন্টা করে আমার শিফটিং হয়, শিফট আমার 16 ঘন্টা কাজের মধ্যে প্রসেস Z এ সিঙ্গেল প্রসেস লাইন এবং 2 hours in each shift will be downtime. তার মানে কি বলছেন, মানে 14 ঘন্টা লাগতেছে না, 2 ঘন্টা শিফট তাহলে তো 4 দুগুণ 2 দুগুণ 4 ঘন্টা চলে যাচ্ছে আমার, তাই না? এক শিফটে 2 ঘন্টা, 4 ঘন্টা ডাউন টাইম। তাহলে আমি প্রসেস Y তে আমি 16 ঘন্টা ব্যবহার করতে পারলেও প্রসেস Z এ কিন্তু পারছি না 16 ঘন্টা। কত পারছি? মানে এই যে 4 ঘন্টা কম, 2 শিফটে 12 ঘন্টা পারছি, 12 ঘন্টা পারছি। 12 ঘন্টা, জি। তারপর বলছে প্রসেস Y ক্যান প্রসেস 2 ইউনিটস সাইমালটেনিয়াসলি। প্রসেস Y তে আবার কি করে, একই সঙ্গে 2টা ইউনিট হতে পারে, চলতে পারে। and although this doubles the requirement for direct labor, যদিও ডাইরেক্ট লেবার বেশি লাগে, process Y can operate for the full 16-hour working hours each day. মানে এখানে ডাউন টাইম নাই, ওয়াইতে কোনো ডাউন টাইম নেই। হ্যাঁ, তো এই হলো মোটামুটি সিচুয়েশন। এখন বলছে require the production plan should the company follow in order to maximize profit. ওই maximize profit এর কথা আসবে স্যার। এই যে কনস্ট্রেন্ট গুলো আছে এখন এগুলো নিয়ে আমাদের চিন্তা হবে। হ্যাঁ, আমরা এখন কস্ট অ্যাকাউন্টিং কি করব? বা আমি কোম্পানির মালিক, আমি ইনভেস্টর, আমি ব্যবসায়ী, আপনি ব্যবসায়ী। হ্যাঁ, এখন আপনি চিন্তা করবেন না যে আমার এই ডাউন টাইম এই প্রসেসের মধ্যে আমি কিভাবে ম্যাক্সিমাইজ প্রফিট করতে পারবো, এটা তো আপনি চিন্তা করবেন ব্যবসায়ীরা। আমরা কিভাবে চিন্তা করতে, চিন্তার ধারাটা কিভাবে যাবে সেটা এই ইলাস্ট্রেশনে আলোচনা আছে। দেখেন এখানে স্যার প্রোডাক্টের প্রফিট ফিজিবিলিটি অ্যানালাইসিস করে ডিসিশন নিতে হবে। ওই আমরা যেই বললাম স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, এগুলো identify bottleneck constraint, calculate throughput contribution per unit of the bottleneck resource, rank the products in order to throughput contribution, and step 5 হচ্ছে allocate resources using this ranking. এই প্রসেসটাই চিন্তা করার প্রসেস। কিভাবে চিন্তা করব ইলাস্ট্রেশনের মধ্যে আমাদের দেওয়া আছে, আমরা এখানে আলোচনা করি, একটা বাই একটা গেলে আমাদের মাথায় আবার ক্লিয়ার হয়ে যাবে। ইন অর্ডার টু, জি, ওই যে প্রোডাক্ট জেড এর 12 ঘন্টাটা কিভাবে আসছে স্যার? 2 ঘন্টা ডাউন টাইম বন্ধ থাকে, 2 ঘন্টা 4 ঘন্টা। এখানে আমি লাস্ট প্যারাটা আবার পড়ি যে সেলিং প্রাইসেস সেট বাই দ্য মার্কেট, দ্য কারেন্ট মার্কেট প্রাইস ফর A is $65. আচ্ছা, 1 মিনিট একটু আমরা ব্রেক নিই, আজান হচ্ছে তো, একটু আমরা জাস্ট আজানটা শুনি।
ওকে স্যার। আমার সামনে আদানটা হচ্ছে, একটু ওয়েট। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। তারাবিন নামাজের ব্যাপারে স্যার কিভাবে কি বাসায় পড়ে নেবেন সবাই। রোজা ভাই স্যার কিন্তু সবাইকে 1 মিনিট বিরতি দিয়েছে, প্লিজ স্যারকে একটু অনার করি স্যার। ভাই স্যার 1 মিনিট বিরতি দিয়েছে, সবাই একটু স্যারকে সম্মান করি, একটু চুপ থাকি, স্যারকে আবার বলি। জি, থ্যাংক ইউ। আবার আসি তাহলে, এখানে লাস্ট যে প্যারাটা বলছিল যে কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 65 এবং 52। At this price, the market will absorb as many units of A and B as the company can produce. Production কোনো সমস্যা নাই। Ability of the company to produce A and B is limited by the capacity to process the products through Y and Z. তাহলে লিমিটিং ফ্যাক্টর হচ্ছে আমার প্রসেস গুলোতে, প্রসেস Y, প্রসেস Z, এখানে আমার এগুলো আমার বটলনেক, এটা লিমিটিং ফ্যাক্টর। এবং বলছে দ্য কোম্পানি অপারেটস 2 শিফট। আচ্ছা, যিনি 12 ঘন্টার প্রশ্ন করছেন উনি, ওনার নাম কি? স্যার মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন, দেখেন আপনি এখানে আপনার প্রশ্নের উত্তরটা আছে। দ্য কোম্পানি অপারেটস আ 2 শিফট সিস্টেম গিভিং 16 আওয়ার্স পার ডে। 16 আওয়ার করে কাজ হয়, দোনো দুই শিফটে। তা বলছে আবার প্রসেস Z ইজ দ্য সিঙ্গেল প্রসেস লাইন and 2 hours in each shift will be downtime. দেখছেন? তাহলে 2 hours in each shift will be downtime time. এটা কথাটা মানে কি সালাউদ্দিন? স্যার 2 ঘন্টা করে অফ থাকে। ও টোটালি নাকি এক শিফটে? ইচ শিফট হচ্ছে কি? জি স্যার। এক শিফট হলে কত ঘন্টার হয়? 8 ঘন্টার হয়। এবং 2 আওয়ার তো 2 শিফট তো বলছেই। তাহলে 16 ঘন্টা যদি 16 ঘন্টা যদি হয় তাহলে 4 ঘন্টা মাইনাস হবে। তাহলে 4 ঘন্টা মাইনাস হবে, তাহলে 16 থেকে 4 গেলে 12 না? জি স্যার, বুঝতে পারছি। এই জন্যই 12 ঘন্টা। তো এটা সলিউশনটা কিভাবে হবে আমরা দেখি। In order to find the profit maximizing solution in any problem, the constraints which prevent the profit from being infinite must be identified. যেটা আমাদের স্টেপ 1 করতে হবে। The greater the number of constraints, the more difficult the problem is to solve. In the simplest case, where there is only one binding constraint, the profit maximizing solution is found by maximizing the contribution per unit of the scarce resource. That is binding constraint. ওই যে আমরা কনস্ট্যান্টে বের করে যেটা বের করলাম সেটা আমার বের করতে হবে। Linear programming may be used to solve the problem where more than one constraint is binding for some but not all feasible solutions. এটা আমরা আলোচনার ক্ষেত্রে কথাগুলো বলছে, মূল কথা একটু পরে আসবে আমাদের। Where the number of product is limited to 2 and such constraints are relatively few in number, the problem can easily be expressed graphically to reveal the profit maximizing solution, and or the problem can be expressed in the form of a set of simultaneous equations. As the number of potentially binding constraints increases, the use of a computer becomes the only feasible way to solve the necessary number of simultaneous equations. এগুলো সে আলোচনার ক্ষেত্রে এই দুটো প্যারা ওরা লিখছে, আমিও পড়ে দিলাম সো দ্যাট আপনারা আমাদের মাথাটা একটা কাজ করুক। In this question, এখন আসল জায়গায়, the only constraint is the company's ability to process the product. আমাদের এই প্রবলেমে the total daily processing time for processes Y and Z are maximum process time Y হচ্ছে কত? 2 into 16 hour into 60 minutes. আচ্ছা, মিনিটে কনভার্ট করছি স্যার, মিনিটে কনভার্ট করছে 60 মিনিটে করে আনছে। হ্যাঁ, তো টোটাল 1920 মিনিট ওয়াই প্রসেস আর জেড প্রসেস 16 ঘন্টা। স্যার প্রসেস ওয়াই তে স্যার 2 জিনিসটা কি স্যার? হ্যাঁ, সেটা দেখছি। পার শিফটে তাহলে স্যার 16 ঘন্টা করে মনে হয়, 16 ঘন্টা করে। তো স্যার দুইটা শিফট একসাথে চলে বলছে না, সেজন্য মনে 2 আসছে। স্যার ডাবল প্রসেস, জেড হলো সিঙ্গেল প্রসেস, ওয়াই তো ডাবল ইউনিট বড় আছে এই জন্য
স্যার ওয়াইতে তো দুইটা প্রসেসই সমানভাবে চলে, এখানে দুইটা প্রোডাক্ট স্যার সাইমultaneously প্রসেস করা হয়। প্রসেস ওয়াই ক্যান প্রসেস টু ইউনিটস simultaneously. The ability of the company to produce A and B limited to capacity process Y and Z. The company operates 2 shifts. Process Z is a single process line, and 2 hours in each shift will be downtime. Process Y can process 2 units simultaneously. Okay, স্যার সেজন্য 2 আছে স্যার। তাহলে 2 ইউনিটস একসঙ্গে প্রসেস Y তে করতে থাকে। সুতরাং ওইজন্য আমার 2টা চলে আসছে এখানে। সো আমার টাইমটা কত, হাইয়েস্ট টাইম কত পাচ্ছি, 2 ইউনিটস করে পাচ্ছি। 16 আওয়ার করে করবে, 60 মিনিটস করবে, তাহলে 1920 মিনিট আমি প্রসেস Y তে টাইম, প্রসেস টাইমটা পাচ্ছি। আর প্রসেস Z এ কি কত টাইম পাচ্ছি, 12 ঘন্টা পাচ্ছি 60 মিনিট করে। যেহেতু সিঙ্গেল ইউনিট যায়, প্রসেস Z এ কি বলছে, যেখানে প্রসেস Z ইজ এ সিঙ্গেল প্রসেস লাইন, আর এখানে and 2 hours in a shift will be downtime, এটা প্রসেস Z এ। তাহলে সিঙ্গেল প্রসেস লাইন, সিঙ্গেল প্রসেস হবে 12 বার 60 মিনিট করে, ওই 720 মিনিট। তাহলে এটা একটু পর্যন্ত বুঝছেন তো না, প্রসেস আমার ম্যাক্সিমাম কত পাইলাম সেটা তো আমরা হিসাবটা করলাম, তাই না? বুঝছি স্যার। তাহলে এবার আসেন, সো দ্য ম্যাক্সিমাম নাম্বার দ্যাট কুড বি প্রডিউসড অফ ইচ অফ দ্য প্রোডাক্ট। এবার আমরা বের করতেছি কি ম্যাক্সিমাম নাম্বার, এই কনস্ট্যান্ট এই যে 1920 মিনিট এবং 720 মিনিট, আমরা ম্যাক্সিমাম কত প্রোডাক্ট আমরা তখন প্রডিউস করতে পারবো। আবার এখন সেই হিসাব করার কাজ চলে আসছে। তাহলে প্রোডাক্ট এ তে আমরা 1920, দেখেন প্রশ্ন বলা আছে প্রোডাক্ট এতে লাগে কত মিনিট, প্রোডাক্ট এতে ওয়াই তে লাগে 10 মিনিট, হ্যাঁ, আর বি তে লাগে 39 মিনিট, আর জেড এ প্রোডাক্ট এতে জেড প্রসেসে লাগে 20 মিনিট, আর প্রোডাক্ট বি তে লাগে 15 মিনিট। এটা মাথায় রাখেন। তো এখানে সেভাবে হিসাব করতেছি যে 1920 মিনিটকে 10 দিয়ে ভাগ করলাম। আমাদের প্রশ্ন আছে 10 মিনিট করে প্রসেস ওয়াই তে লাগে প্রোডাক্ট এ তে, তাহলে 1920 কে 10 দিয়ে ভাগ করলে 192। প্রোডাক্ট বি ও করলাম 1920 কে 39 দিয়ে ভাগ করলাম, 39 মিনিট লাগে, 49.23 মিনিট, সরি ইউনিট হবে, এটা ইউনিট ম্যাক্সিমাম। আর 720 জেড এ গিয়ে 720 মিনিট থাকে, 720 মিনিটকে দিয়ে 20 মিনিট দিয়ে জেড এ ভাগ করলে 34টা ইউনিট, আর এখানে 48টা ইউনিট, 720 ভাগ 15 48 মিনিট। তাহলে আমরা হিসাব করলাম কি আমার লিমিটিং টাইম ফ্যাক্টরের মধ্যে আমি ম্যাক্সিমাম কত প্রোডাকশন করতে পারি সেটা একটা আগে হিসাব করে দেখলাম যে আমি কোন দিকে বেশি প্রোডাকশন করবো সেই জন্যই। In the case of both products, the maximum number of units which can be produced in process Y exceeds the number that can be produced in process Z. Process Y দেখেন both cases এ 192 49, এখানে দুইটাই কিন্তু process Z থেকে বেশি। Process Y exceeds the number that can be produced in process Z. The problem therefore becomes one of deciding how to allocate the scarce production capacity of process Z in such a way as to maximize profit. এখন কথা হচ্ছে আমার কনস্ট্যান্ট তাহলে এখন Z এ এসে গেছে, কারণ আমার এখানে আমি যদি এই প্রসেস Z এর 36টা বেশি করতে পারতাম তাহলে করতাম, যেহেতু আমার প্রসেস Y তে কোনো সমস্যা নেই, কিন্তু আমি 36টা বেশি করতে পারতেছি না বা 48টা বেশি করতে পারতেছি না। সুতরাং আমার প্রবলেম therefore কি হলো, becomes one of the deciding how to allocate the scarce production capacity of process Z in such a way as to maximize profit. একটু পর্যন্ত কোনো সমস্যা আছে কারো বুঝতে এই কথাটা? লাস্টের কথাটার মানে কি, নিচে বললো S2, এই যে দেখেন the problem therefore আমাদের প্রসেস Y তে 192 49, হ্যাঁ, আর Z এ 36 48, তাহলে in both the cases আমার প্রসেস Y টা কিন্তু কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, আমরা বাইন্ডিং কনস্ট্যান্ট নাই এখানে, হ্যাঁ। প্রসেস Y exceeds the number that can be produced in process Z maximum, আমি প্রসেস Y তে বেশি করতে পারি, কিন্তু Z এ গিয়ে thus capacity of process Y is not a binding constraint, আমাকে আটকে ফেলতেছে না প্রসেস Y তে, আমি আটকাচ্ছি না, আমি আটকাচ্ছি গিয়ে কোথায়, প্রসেস Z এ গিয়ে আটকাচ্ছি। তো প্রসেস Z এ কি হচ্ছে, এই যে তাহলে আমি এখন যেহেতু আমি এখন কনস্ট্যান্ট আমার যেটা আছে আমি কিন্তু বের করে ফেলছি, আমার প্রসেস জেডটা হচ্ছে আমার সমস্যার জায়গা, হ্যাঁ। তাহলে the problem therefore becomes one of the deciding how to allocate the scarce production capacity of process Z in such a way as to maximize. এখন আমার এই যে প্রসেস জেড এর যে আমার প্রোডাকশন ক্যাপাসিটি আছে এইটাকে আমি কিভাবে কাজে লাগাইয়া সবচেয়ে বেশি ম্যাক্সিমাইজ করতে হবে প্রফিটটাকে, সেইটাই আমার এখন চিন্তা করতে হবে। এই হচ্ছে বিষয়। আমরা কিন্তু এতক্ষণ হিসাব করিডোরে এই মিনিট হিসাব করলাম,
এই তারপরে প্রোডাকশন প্রসেসে কোনটা কত করে এটা হিসাব করলাম, করার পরে শেষে আমি দেখতেছি আসলে ঝামেলাটা কোন জায়গায়, কোথায় আমি আটকাচ্ছি, তাহলে কোনটা আমার জানা বাইন্ডিং কনস্ট্রেইন। তা আমার বাইন্ডিং কনস্ট্রেইন হচ্ছে এক্ষেত্রে জেড। কেন জেড? কারণ এখানেই সবচেয়ে বেশি আমার সবচেয়ে কম প্রোডাকশন হয় বাইন্ডিং কনস্ট্রেইন হিসেবে, জেডই আমার সবচেয়ে কম প্রোডাকশন হয়। তার মানে জেড প্রসেসটাকে আমি চিন্তা করতে হবে যে আমি কোন প্রোডাক্টটা বেশি করবো, কোন প্রোডাক্ট কম করবো, তাতে আমার প্রফিটটা বেশি হবে। ক্লিয়ার একটু পর্যন্ত কথাগুলো? জি স্যার। আচ্ছা জি স্যার। তাহলে আমরা যদি ডায়াগনোসিস করে পেলাম জেড স্যার, তাই না? জি জি, প্রবলেমেটিক জায়গাটা ডায়াগনোসিস করলাম আমরা, সেটা হলো জেড। যেটা আমরা জেড অ্যানালাইজ করলাম। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। এবার আসেন স্যার, হ্যাঁ এই মাঝের যে কথাগুলা মানে এক্সামে যদি এরকম ডিসিশন মেকিং ম্যাথ আসে, আমরা নিজের মতো করে গোছায় দিলে হবে না স্যার? হ্যাঁ অবশ্যই হবে। এগুলো তো আপনাকে ল্যাবরেটরি লিখছে আলোচনার জন্য এবং বোঝার জন্য, এত কি লিখবেন নাকি? এত কিছু লেখার দরকার নেই। না, আমরা যা বুঝি কনসেপ্টটা এইটা তো দেখাতে হবে, মিনিট হিসাব দেখাতে হবে, এগুলো দেখাতে হবে, এগুলো দেখাবেন। হ্যাঁ, ইকুয়েশন গুলো দেখা দিবেন, ক্যালকুলেশন দেখা দিবেন, আর ডিসিশন গুলো দিয়ে দিবেন, ফটাফট করে ফেলবেন। জি স্যার। তাহলে আমি একটা কথা বলে ফেলি আপনাদেরকে, একটা টিপস দিই পরীক্ষাতে কিভাবে আনসার করতে হয়। হ্যাঁ, পরীক্ষা আমি কথাটা একটু বলে ফেলি। পরীক্ষাতে আমাদের আইসিএমইতে আমরা চেষ্টা করি আমরা দেখার জন্য যে একটা এক্সামিনি আমার যে পরীক্ষার্থী যিনি পরীক্ষা দিচ্ছেন উনি কতটুকু প্রফেশনাল অ্যাটিটিউড দিয়ে অ্যান্সারটা করলেন, উনি কি বেশি লিখলেন না কম লিখলেন, ওইটা কিন্তু আমরা দেখি না। আমরা দেখবো উনি কি প্রফেশনালি লিখতে পারছেন কিনা, উনি কি জিনিসটা বুঝেন কিনা, উনি আপনি জিনিসটা বুঝেন কিনা, সেটাই আমি বোঝার চেষ্টা করবো আপনার এক্সামে। হ্যাঁ, আপনি বেশি লিখলে যে আপনাকে বেশি নাম্বার দিতে হবে, এটা কখনোই না। দিস ইজ প্রফেশনাল এক্সাম। হ্যাঁ, এখানে আননেসেসারি কথা লিখবেন না কখনো, যেটা দরকার সেটা লিখবেন, খুব কনসিয়াস করে লিখবেন, যেখানে নোট দেওয়া সেখানে নোট দিয়ে দেবেন, সো দ্যাট আপনার আন্ডারস্ট্যান্ডিং কোনো, আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি যে আনসারটা করছেন সেটা যেন আমি বুঝতে পারি এক্সামিনার হিসেবে, আমি যেন বুঝতে পারি যে আপনি রিয়েলি বিষয়টা জানেন, সেটা আমাকে বোঝানোর স্টাইল দিয়ে আপনি ওই স্টাইলে লিখবেন। আননেসেসারি বেশি লেখার কোনোই দরকার নেই। তা আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন স্যার, এই ইলাস্ট্রেশনে কোশ্চেনটা রিকোয়ারমেন্টটা ছিল যে কোম্পানির প্ল্যানটা ফলো করা উচিত। তো এখানে স্যার আসলে প্রোডাকশন প্ল্যানটা আসলে যেটা আচ্ছা, আমরা তো এখনো সলিউশনটা শেষ করিনি, এটা আমরা পুরো ডিসকাশন শেষ করলে মনে হয় আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। শেষ করি পুরোটা, তাহলে দেখবেন যে আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। আমরা একটু আগাই। হ্যাঁ আগাই। তো আমরা তাহলে এখন বের করে ফেললাম আমাদের প্রবলেমটা কোন জায়গায়। আমাদের প্রবলেম হচ্ছে জেড এ। এখন দেখেন ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে আমরা কি করি, এখানে দুইটা অ্যাপ্রোচে এখন এটা দেখাচ্ছে। একটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, ম্যাক্সিমাইজিং দ্য কন্ট্রিবিউশন পার ইউনিট ইন প্রসেস জেড। এটা কন্ট্রিবিউশন মার্জিন হিসেবে যে হিসাবটা করতাম আমরা, মার্জিনাল কস্টিং যেটা করে আসছি সেই হিসাবে একটা দেখাচ্ছে। একটা দেখাচ্ছে থ্রুপুট অ্যাপ্রোচে দেখাচ্ছে ম্যাক্সিমাইজিং থ্রুপুট পার মিনিট ইন বটলনেক রিসোর্স জেড। এটা বলছে ম্যাক্সিমাইজিং কন্ট্রিবিউশন পার ইউনিট পার মিনিট ইন প্রসেস জেড, এটা হচ্ছে ম্যাক্সিমাইজিং থ্রুপুট পার মিনিট ইন বটলনেক রিসোর্স জেড। কোনটাতে কি আছে আমরা দেখি। মার্জিনাল কস্টিং অনুযায়ী আমার এখানে ভ্যারিয়েবল কস্ট কি, আপনার প্রশ্ন কি আছে ইলাস্ট্রেশন দেখেন। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভ্যারিয়েবল ওভারহেড, তাহলে কয় টাকা, এতে কত টাকা, এতে 20 টাকা আর ওইটা হলো 28 টাকা। মনে রাখেন কথা। হ্যাঁ, 20 টাকা আর 28 টাকা। তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন অ্যাপ্রোচে যাই, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে, সেখানে কি করতাম, কন্ট্রিবিউশন অফ এ হতো তখন 65 সেলিং প্রাইস বিয়োগ 20 টাকা ভ্যারিয়েবল কস্ট, তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট $45। বি তে 55 সেলিং প্রাইস বিয়োগ 28 টাকা ভ্যারিয়েবল কস্ট সমান সমান $24। কন্ট্রিবিউশন অফ এ পার মিনিট তখন হিসাব করতাম জেড সমান সমান 45 ডিভাইডেড বাই 20, কারণ 20 মিনিট লাগে। তাহলে আমার জেড এ প্রশ্নে আসতে না 20 মিনিট লাগে জেড প্রসেসে, প্রোডাক্ট এতে এই দেখেন প্রোডাক্ট এতে লাগে জেড এ 20 মিনিট, 20 মিনিট লাগে 15 মিনিট। তাহলে কি দাঁড়ালো, কন্ট্রিবিউশন অফ এ পার মিনিট ইন প্রসেস জেড $45, কন্ট্রিবিউশন যেটা বের করে সেটা ভাগ
20 মিনিট, তাহলে পার মিনিটে আমার 2 টাকা 25 পয়সা আর্ন করতে পারি। আর বিতে $24 কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই 15 মিনিট করে লাগে, তাহলে 1 মিনিটে লাগে পাই আমি 1 টাকা 60 পয়সা। A is better than B. তাহলে the profit maximizing solution is therefore to produce the maximum possible number of units A 36 and giving contribution of 45 into 36 in 1620। ওই যে 36 সবচেয়ে বেশি করি, হ্যাঁ, ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন ওখানে আমার আনার জন্য আমি সেটা চিন্তা করছি। এটা হচ্ছে আমার ট্রেডিশনাল অ্যাপ্রোচে। মার্জিনাল কস্টিং অ্যাপ্রোচ যেটা আমরা শিখছি, মার্জিনাল কস্টিং অ্যাপ্রোচে যদি আমি করি তাহলে আমরা এই স্যার একটা পার মিনিট যে কন্ট্রিবিউশনটা আছে যে 2 টাকা আর 1 টাকা 60 পয়সা, ওইখান থেকে আমরা ডিসিশন নিতে পারি না? ওখান থেকে না, আপনাকে টোটাল একটা কন্ট্রিবিউশন কত আসছে আপনি দেখতে হবে না, ডিসিশন নিতে পারি। আমরা তো র্যাঙ্কিং করলাম, র্যাঙ্কিং করার পরে আমার ক্যাপাসিটি কত আছে, আমার ডিমান্ড কোথায় আছে না আছে, ওগুলো তো হিসাব করতে হবে। আমার তখন ফুললি ইউটিলাইজ করার জন্য কোনতে কত ডিমান্ড আনবো সেটা আমাকে দেখতে হবে। সেই জন্য আমাকে ওই প্রসেস লাস্ট স্টেপে যেতে হবে, তো স্টেপ 5 এ যেতে হবে তো। আচ্ছা, এবার এটা গেল কন্ট্রিবিউশন মার্জিন অ্যাপ্রোচ, মানে আমার আগের ট্রেডিশনাল অ্যাপ্রোচে করতাম। কিন্তু থ্রুপুট অ্যাপ্রোচে কি করতে হবে, আমরা থ্রুপুট অ্যাপ্রোচে কি করছি, তখন থ্রুপুট অ্যাপ্রোচে আমরা 65 সেলিং প্রাইস বিয়োগ শুধু ম্যাটেরিয়াল কস্ট 10 টাকা বাদ দিছি, তাহলে আমার থ্রুপুট হচ্ছে, থ্রুপুট কন্ট্রিবিউশন হচ্ছে কত, 55 এর ক্ষেত্রে। বি এর ক্ষেত্রে 52 সেলিং প্রাইস বিয়োগ 10 টাকা ম্যাটেরিয়াল প্রাইস 42 পাচ্ছি। থ্রুপুট কন্ট্রিবিউশন অফ এ পার মিনিট ইন প্রসেস জেড ওই $55 ভাগ 20 মিনিট পার প্রোডাক্ট পার লাগে 2 টাকা 75 পয়সা, এবং বি এর ক্ষেত্রে $42 ভাগ 15 মিনিট, তাহলে 2 টাকা 80 পয়সা। তাহলে কে বেশি দিচ্ছে? বি স্যার। এখানে বি বেশি দিচ্ছে, এখানে কে বেশি দিচ্ছে? এখানে বি স্যার, বি। এখানে আগের ক্ষেত্রে কে দিচ্ছিল? আগে ছিল আগের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কন্ট্রিবিউশন মার্জিন অ্যাপ্রোচে গেলে দেখতে পাচ্ছি এ, আর এখন হচ্ছে বি। থ্রুপুট অ্যাপ্রোচে দেখতে পাচ্ছি আসলে বি। হ্যাঁ, বি দেখছেন? তাহলে আমাদের ডিসিশনে চেঞ্জ হয়ে যাচ্ছে না? জি স্যার। দিস ইজ দ্য থিংকিং প্রসেস। আমাদের বেসিক হচ্ছে থিংকিং প্রসেসটা মাথা মধ্যে আনা। দেখেন, তাহলে থ্রুপুট অ্যাপ্রোচে যদি যাই, তাহলে দ্য প্রফিট ম্যাক্সিমাইজিং সলিউশন ইজ দেয়ারফর টু প্রডিউস দ্য maximum number of units of B 40, 44, 48, giving a throughput contribution of 42 into 48 of 2016 টাকা। এখন বলতেছে it is clear that given the different solutions, the two approaches cannot both lead to profit maximization. Which technique is correct depends on the variability of the or otherwise of labor and variable overheads, which in turn depends on the time horizon of the decision. এগুলা আমরা শুধু অ্যাপ্রোচটা শিখলাম, কিন্তু কোনটা যে বেস্ট সেটা আপনাকে তো চিন্তা করতে হবে। which is the best solution? The two approaches cannot be both lead to profit maximization. Which technique is correct depends on key on the variability or otherwise of labor and variable overheads. অনেকগুলো ফ্যাক্টর এখানে কিন্তু আবার চলে আসবে। which in turn depends on the time horizon of the decision. কোন সময় ডিসিশন নিচ্ছি, আবার সেগুলোও আবার তার অনেকগুলো বিষয় আছে। বাট অ্যাপ্রোচ গুলো আমাদের চিন্তা করতে হবে, মনে রাখতে হবে, এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সঠিক জায়গাতে, সঠিক স্থানে, সঠিক জায়গাতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের ওই ইচ্ছাটা থাকতে হবে। দিস টাইপ অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন টেকনিক ইজ এ শর্ট টার্ম ওয়ান। এটা আসলে সাধারণত শর্ট টার্ম ডিসিশন মেকিং এর জন্য এই ধরনের টেকনিকগুলো আমরা কাজে লাগাই। অ্যান্ড ইন টুডেস ওয়ার্ল্ড labor is likely to be fixed in the short term, and so it can be argued that throughput accounting provides the more correct solution. আমাদেরকে এখন তো লেবারটা অনেক সময় ফিক্স দেখতে পাই আমরা, সুতরাং ওইটাকে আমরা মানে ভ্যারিয়েবিলিটি যদি আমরা যদি টোটালি ভ্যারিয়েবল বা মানে কম্পোনেন্ট হিসেবে আমরা ম্যাটেরিয়ালকে যদি ধরি, ফিক্সড ওভার যদি আমার ফিক্সড পোর্শনে যদি আমরা লেবারটাকেও নিয়ে আসি, এরকম যদি চিন্তায় চলে আসে বা এরকম যদি সিচুয়েশনে আমরা পড়ে যাই, যেটা আমাদের বর্তমান জীবনে আমরা দেখতে পাচ্ছি, সেটাই বলছে this type of profit maximization technique is a short term one, and in today's world labor is likely to be fixed in the short term, and so it can be argued that throughput accounting provides the more correct solution. Variable overheads would need to be analyzed to assess their variability. Variable overhead গুলো কতটুক ভ্যারিয়েবল, এটাকে নিড টু বি অ্যানালাইজড, এটাকে অ্যানালাইসিস করতে হবে।
করে করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ইন্টারেস্টিং না বিষয়গুলো, মোর প্র্যাকটিক্যাল, কেমন বিষয়টা কেমন মনে হলো আপনার কাছে? জি স্যার। জি স্যার ভালো। স্যার আমাদের কি ট্র্যাডিশনাল অ্যাজ ওয়েল অ্যাজ এই প্রসেস দুইটা সিস্টেম অ্যানালাইসিস করে দেখাতে হবে? নো, পরীক্ষাতে? জি স্যার, পরীক্ষাতে না, পরীক্ষাতে ওরকম না। পরীক্ষাতে হয়তো বলতে পারে যে কম্পেয়ার করে দেন আপনি, মানে ট্র্যাডিশনাল সিস্টেম মার্জিনাল কস্টিং সিস্টেম যদি করেন, আমাকে করলে পার্থক্যটা কি হয়, যদি এরকম বলতে পারে যে পার্থক্যটা কি হয়, একটু দেখাই দিলেন, মার্কসের উপর ডিপেন্ড করে না? হ্যাঁ, আপনি হিসাব করতে যা বলবে তা বলে দিবেন আর কি। আপনি যদি সমস্ত অ্যাপ্রোচগুলো সম্বন্ধে যদি আপনার ক্লিয়ার আইডিয়া থাকে, অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং, থ্রুপুট কস্টিং, তাহলে আপনি যে কস্টিং এ বলবেন আপনি দেখাই দিবেন। জি স্যার, জি স্যার, ওকে, গট ইট, ওকে। স্যার কোনো কিছু না বললে কোনটা বলবো স্যার? কোনো কিছু বলবে, অবশ্যই না বলে হবে না। প্রশ্নের মধ্যে লুকানো থাকবে অনেক কিছু। হ্যাঁ, প্রশ্নের মধ্যে লুকানো থাকবে, আপনাকে প্রশ্ন পড়তে জানতে হবে, প্রশ্ন পড়ে বুঝতে হবে যে আসলে প্রশ্নে কি চাচ্ছে। একটা প্রশ্ন আপনি, এটা কিন্তু একটা বেসিক জিনিস আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। যেহেতু আমরা আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টিং, প্রফেশনাল ম্যানেজমেন্ট পড়ছি, আমরা আমাদের অ্যান্সার গুলো ওরকম হইতে হবে, এবং প্রশ্ন বুঝতে পারলাম কিনা, দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। এবং বেশিরভাগ প্রশ্ন উত্তর ভুল হয়ে যায় প্রশ্ন বুঝতে না পারার জন্য। আমি বলছি যে আপনাকে এই চ্যাপ্টারের মধ্যে আপনাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, সো দ্যাট আপনারা প্রশ্নের মধ্যে বুঝতে দেওয়ার কোনো অসুবিধা না। স্যার এখানে ওই আমাদের রিকোয়ার্ডে কিন্তু স্যার ট্রেডিশনাল আর থ্রুপুট কোনো কিছু বলেনি স্যার, কিন্তু এখানে দুইটাই আমাদের বোঝার সাথে হয়তো দিয়ে দিছে। স্যার কোশ্চেনটা যদি এরকম আসে তখন স্যার আমরা কি দুইটাই এরকম কম্পেয়ার করে দেখাই দিব? না, ওরকম কেন দেখাবেন কেন? আপনাকে যদি বলে কোশ্চেনটা এরকম করে ছেড়ে দিবেন, আপনাকে কোশ্চেন আপনাকে বলে দিবে, হ্যাঁ, যে আপনি কিভাবে করবেন, বুঝছেন? এখানে আমাদের প্রশ্ন কি বলছে স্যার? এখানে বলছে what production plan should the company follow in order to maximize profit? এই তো লজিক দেখাই দিলে একটা অ্যানালাইসিসের মাধ্যমে তাতে হয়ে যাবে। কনসেপ্ট একটু এখানে যেহেতু এখানে আপনি থ্রুপুটই করতে হবে, কারণ জানেন এখানে আপনাকে বটলাইন গুলো সবগুলো বলে দিচ্ছে, কিন্তু এখানে কোথায় আটকাচ্ছেন সেটা বলে দিচ্ছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনারা অবশ্যই থ্রুপুট অ্যাপ্রোচটা ইউজ করাটা আপনার জন্য বেটার ডিসিশন হবে। বেটার ডিসিশন হবে। আপনার কাজ কি? রাইট ডিসিশন বের করা, তাই তো? জি স্যার। একটা কস্ট অ্যাকাউন্টেন্ট আপনি যখন প্র্যাকটিস করবেন, কাজ করবেন, তখন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে হবে তো আপনাকে, নাকি? জি স্যার। তো তাহলে আপনি এখন আপনার প্রশ্ন উত্তর দেন। আপনি এখানে অবশ্যই থ্রুপুট অ্যাকাউন্টিং এ করে দিয়ে দেখাবেন যে না, এটাই করতে হবে, এটাই করতে হবে, আপনি মার্কস পেয়ে যাবেন। বুঝতে পারছেন? সাপোজ যদি অন্য একজন আমাদের ট্র্যাডিশনাল করে দেখায়, তাহলে আমি ওকে করবো কি আমরা যে আমারটাই বেটার, মানে আমাদের থ্রুপুটটাই বেটার, তাহলে এটা কি প্রমাণ করার কোনো ওয়ে আছে স্যার? না, আপনারা এত কমপ্লেক্স চিন্তা করতেছেন কেন? অত কমপ্লেক্স চিন্তা করতে কারণ নাই। আপনার মেইন হচ্ছে যে আপনি আগে অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং এবং থ্রুপুট কস্টিং আপনি সঠিকভাবে বুঝেন কিনা, জানেন কিনা। তারপর প্রশ্ন যখন উত্তর দিতে যাবেন, তখন আপনি প্রশ্নের মধ্যে যদি, হ্যাঁ, আপনার প্রশ্নটা বলছে, আপনি যদি পরীক্ষা হলে গিয়ে আপনার কনফিউশন হচ্ছে, হ্যাঁ, যে আপনি এটাকে কি করতে, আপনি নোট দিবেন একটা ছোট একটা, যে কোনো একটা বিষয়ে কনফিউশন, আপনি ছোট একটা নোট দিবেন যে আমি এইটা চিন্তা করে এটা লিখছি। রিয়েলি ওয়ার্কস। আপনি যখন কোনো ছোট একটা নোট দিবেন কোনো একটা প্রশ্ন উত্তরের মধ্যে, আমি এইভাবে চিন্তা করে এটা করছি, এটা কিন্তু আপনার প্রফেশনালিজম। তখন আপনার এক্সামিনার বুঝবে না, হ্যাঁ, আপনি কি বুঝে পড়ছেন। রিয়েলি ওয়ার্কস। স্যার একটা কথা অ্যাড করতে যাচ্ছিলাম। স্যার যেমন এই ক্ষেত্রে আমরা যেহেতু জানি থ্রুপুট কস্টিংটা ভালো অ্যাপ্লাই করা যায় যেসব কোম্পানির বা প্রোডাকশনের ক্ষেত্রে ইনভেন্টরিটা কম থাকে। সো ইন দ্যাট কেস এই কোম্পানিতে এদের ইনভেন্টরি বলতে গেলে জিরো। সো দ্যাটস ওয়াই আমরা থ্রুপুট কস্টিংটা আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছি, ইউজ করতেছি। এটা কি নোটে দিলে হবে না এইভাবে? দিতে পারেন, দিতে পারেন, দিতে পারেন। একটা কথা লিখছে, এটা একটু স্টুডেন্ট, এই লাস্ট দুটো প্যারাও বাদ দেওয়া ঠিক হবে না। Marginal costing rose to popularity in 1930s when labor costs were usually variable as the workforce was usually paid on a piece rate basis. Since then, textbooks at least have always assumed that labor is a variable cost in short term. All that has happened with throughput accounting is that it tends to recognize the present reality, which is that most costs excluding materials are now
ফিক্সড ইন দ্য শর্ট টার্ম, যেটা আমরা আমাদের আগের আলোচনা করেছিলাম। মানে থ্রুপুট অ্যাকাউন্টিংটা কেন ইভলভ হলো, কেন আসলো জিনিসটা, কেন এটা আমরা চিন্তা করছি। The marginal costing approach should of course be modified to accommodate this, as it requires only variable costs to be used to calculate contribution. If only material costs are variable, then only those costs should be used in calculation of contribution. Thus, there should be no difference between the two systems in this respect. তাহলে আমাদের বিষয়টা হবে চিন্তা করার, মানে আরো কস্টকে আরো ভেঙে 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 কিভাবে আমি হিসাব করলে আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে, সেটা কিন্তু আমার মেইন থিম, আমার মেইন কারণ থেকে প্রফিট ম্যাক্সিমাইজেশন। কেউ একজন কথা বলছেন, আপনি অফ করেন, আপনার ফ্যামিলির কথা শুনতে পাচ্ছি। স্যার ছোট একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের লাস্ট প্যারাটা আর হচ্ছে থ্রুপুট অ্যাপ্রোচের লাস্ট প্যারাটা আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। এখানে 36 আর এখানে হচ্ছে 48 স্যার, এটা কি যে কন্ট্রিবিউশন পার মিনিট যেটা বেশি এটার ভিত্তিতে হইছে? জি, এই যে এটা ধরা। জি স্যার। এটা তো প্রথমটা দেখাচ্ছে যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে কন্ট্রিবিউশন মার্জিন অ্যাপ্রোচে করলে কি হয়েছিল, এটাতে, আর দ্বিতীয়টাতে দেখাচ্ছিলাম বটলনেক অ্যাপ্রোচ, মানে এই যে থ্রুপুট অ্যাপ্রোচে গেলে কি হয়েছিল। জি স্যার। তো থ্রুপুট অ্যাপ্রোচে গেলে আমার কন্ট্রিবিউশন পার কন্ট্রিবিউশন থ্রুপুট কন্ট্রিবিউশন হচ্ছে এতে $55, বিতে $42। তো পার মিনিটে আমার এতে জেড প্রসেসে লাগে 20 মিনিট। এই প্রোডাক্টটা প্রোডাকশন করতে গিয়ে জেড প্রসেসে আমার 20 মিনিট সময় লাগে। তাহলে পার মিনিটে কত পাচ্ছি? 55 ভাগ 42 বেস্ট কোনটা? বিতে আমার কত? 48 ইউনিটস ম্যাক্সিমাম প্রোডাকশন ক্যাপাসিটি। তাহলে বিটা আমি বেশি করব, তাহলে 48 কে আমি 48 বিটা আয়েশা আক্তার, প্লিজ মিউট ইয়োরসেলফ। আয়েশা আক্তার। ওকে স্যার, গট ইট, থ্যাংক ইউ স্যার। এটা তো আচ্ছা, তাহলে ওটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন পার ইউনিট যেটা বেশি হবে আমরা ওটার ভিত্তিতে নিব, রাইট? মাঝখানে বার্তার দাম বেশি না। জি, কন্ট্রিবিউশন থ্রুপুট কন্ট্রিবিউশন বলেন, কন্ট্রিবিউশন বলেন না, বলেন থ্রুপুট কন্ট্রিবিউশন। থ্রুপুট বলে বুঝবেন শুধু ম্যাটেরিয়ালটা বাদ দিছি। জি স্যার, ট্র্যাডিশনাল করে দেন স্যার, শব্দ আসছে কন্ট্রিবিউশনই বলবো, তাই না? জি ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। এই ম্যাথটা ওই যে একটু আরেকবার বলবেন, এটা মানে কোশ্চেনের আলোকে এটা কেন করব? হ্যাঁ, আবার বলেন স্যার। আপনি বলেছিলেন যে এইটা হচ্ছে যে থ্রুপুটে করতে হবে, এটা বলে স্যার কয়েকটা কথা বলছিলেন স্যার। স্যার কথাগুলো একটু আরেকবার বলবেন স্যার। থ্রুপুটে করতে হবে কেন? থ্রুপুটে এখানে আমার থ্রুপুটে পার মিনিট কন্ট্রিবিউশন, থ্রুপুট কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি পিতে, হ্যাঁ সবচেয়ে বেশি পিতে আমি 48 সবচেয়ে ম্যাক্সিমাইজ করতে ম্যাক্সিমাম করতে পারি। এই হিসেবে গিয়ে আমি যেহেতু 2.80 পার মিনিটে বি প্রোডাক্টে জেড প্রসেসে পার মিনিট সবচেয়ে বেশি, আমি এখানে আর করতে পারতেছি, কারণ এটাতে আমি যোগ দেবো, খুব কঠিন করবো। সবাইকে একটু মিউট করে দেন স্যার। সবাইকে কাইন্ডলি স্যার একটু মিউট করেন স্যার। সম্ভবত আয়েশা আক্তার আপু কথা বলতেছে, তো সবাইকে স্যার একটু মিউট করে দেন। স্যার উনি লাইনে নাই, সম্ভবত লাইনে নাই না, এই জন্য স্যার ওই যে সাউন্ড হচ্ছে। সবাইকে স্যার কাইন্ডলি একটু মিউট করে দিলে ভালো হয় স্যার। আমি আমার ম্যানেজ করতে পারছি না, আমি চলে যাই এভাবে করতে করতে। যাই হোক, এখন বন্ধ হয়েছে। মিউট করে দেন স্যার, মিউট করে দেন স্যার। আমারটা আবার সমস্যা করতে একটা প্রশ্ন ছিল স্যার। বলেন স্যার। এই যে লাস্টের যে প্রশ্নটা মানে লাইনটা স্যার, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন
আমি সবাইকে মিউট করে দিছি। স্যার আমার কোশ্চেনটা ছিল লাস্ট লাইনে যে দেয়ার শুড নট দেন টু সিস্টেম ইন দিস। The marginal costing approach should of course be modified to accommodate this, as it equals to variable cost to be used to calculate contribution. If only material costs are variable, শুধুমাত্র ভ্যারিয়েবলটাই material cost যদি দেখেন আপনারা, then only those costs should be used in calculation of contribution. আপনার কনফার্ম যে অন্যান্য কোনো ফিক্সড আর সবগুলোই টোটালি ভ্যারিয়েবল না, শুধুমাত্র ম্যাটেরিয়াল ছাড়া। সেজন্যই দাস there should be no difference between this system in this respect. এটা একটা কনসেপচুয়াল কথা বলছেন, এটা কনসেপচুয়াল কথা ইন কম্পেয়ার টু কন্ট্রিবিউশন মার্জিন এবং থ্রুপুট কন্ট্রিবিউশন। কনসেপচুয়াল কথা যে আমি ভ্যারিয়েবল পার্ট কম্পোনেন্ট হিসেবে কাকে ধরছি, কন্ট্রিবিউশনে মার্জিনের মধ্যে ভ্যারিয়েবল পার্ট হিসেবে আমি ম্যাটেরিয়াল ধরছি, ডাইরেক্ট লেবার ধরছি, অন্যান্য ওভারহেড ধরছি, কিন্তু থ্রুপুট অ্যাপ্রোচে কিন্তু শুধুমাত্র ম্যাটেরিয়াল ধরছি, কনসেপচুয়াল করছি, ভ্যারিয়েবিলিটিকে ধরছি, সেজন্য কথা বলা হয়েছে। তারপরে আসেন তাহলে গোল্ড ক্লাসটা কথা আবার চলে আসছে যে উনি 1992 সালে এই প্রসেস ডিসক্রাইব করছিলেন। এই গোল্ড ক্লাসটা গোল্ডরাড এন্ড কক্স 1992 ডিসক্রাইব দ্য প্রসেস। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার। Goldratt and Cox describe the process of identifying and taking steps to remove the constraints that restrict output as the theory of constraints. এই যে আমরা যখন যা শিখলাম, যা জানলাম, ওইটাকে বলা হয় থিওরি অফ কনস্ট্রেন্টস। এটা গোল্ডরাটের কথা আমরা আগেও পড়েছিলাম। উনি 1992 গোল্ডরাট এন্ড কক্স 1992 উনি এটা আইডেন্টিফাই করলেন এবং এই ধরনের কথা বলেছিলেন। ওই কথাগুলো আসছে এবং the process involves 5 steps: identify systems bottlenecks, decide how to exploit the bottlenecks. Number 3, subordinate everything else to the decision in step 2. সবগুলোকে step 2 এর নিচে সাবঅর্ডিনেট করে দেন। Number 4, elevate the system's bottlenecks. Number 5, if in the previous steps a bottleneck has been broken, go back to step 1. এই তার মোটামুটি থিওরিটিক্যাল কথা। এবং এরপর আসেন constraints on throughput. The idea of constraints is central to the throughput approach. Examples of constraints on either production or sales may include constraints এর মধ্যে কিছু এক্সাম্পলস এটা দিয়ে দিছে জাস্ট ফর আওয়ার ইনফরমেশন এবং আমাদের থিংকিং প্রসেসটাকে এনহ্যান্স করার জন্য। কি কি হতে পারে কনস্ট্রেন্ট প্রসেস? যেমন ফর এক্সাম্পল inadequately trained sales force. সেলস ফোর্সটা ট্রেন্ড না, যার ফলে আমার পুরো সেলস হচ্ছে না, আমার ডিমান্ড আছে কিন্তু আমি সেল করতে পারিনি। inadequately trained sales force কারে কনস্ট্রেন্ট হতে পারে। poor reputation for meeting delivery dates, এটা একটা কনস্ট্রেন্ট হতে পারে। poor physical distribution system এর জন্য একটা কনস্ট্রেন্ট হতে পারে। unreliability of material supplies, delivery and or quality একটা কনস্ট্রেন্ট হতে পারে। inadequate production resources হতে পারে। inappropriate management accounting system হতে পারে, which cannot provide sufficient information to decision makers. এগুলা কনস্ট্রেন্ট হতে পারে। আচ্ছা, এবার আসেন থ্রুপুট অ্যাকাউন্টিং মেজার্স। আমরা যে থ্রুপুট করব এটাকে মাপ করে মানে এটাকে একটা পরিমাপ করার একটা কতটা রেশিও মতো আমরা করতে পারি, সেটা খুবই সিম্পল। যেমন ভ্যারিয়াস পারফরম্যান্স মেজার্স হ্যাভ বিন ডিভাইসড টু হেল্প মেজার থ্রুপুট। তিন ভাবে আমরা করি: রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার, কস্ট পার ফ্যাক্টরি আওয়ার, থ্রুপুট অ্যাকাউন্টিং রেশিও। রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ারটা কিভাবে করি? ওই যে থ্রুপুট কন্ট্রিবিউশন বের করছি আমরা ডিভাইডেড বাই প্রোডাক্ট টাইম অন দা বটলনেক রিসোর্স। আমরা যে রিটার্ন পার ফ্যাক্টরি করছি এটা আমরা প্র্যাকটিসের মধ্যে একটু আগে করছিলাম, ওই থেকে রেশিও করে বলতে পারি রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ারে কত থ্রুপুট কন্ট্রিবিউশন সেটাকে বের করে দেখা। থ্রুপুট কন্ট্রিবিউশন যা হবে ওটাকে প্রোডাক্ট টাইম অন দা বটলনেক রিসোর্স দিয়ে ভাগ করলে রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার বের হলো। কস্ট পার ফ্যাক্টরি আওয়ার, টোটাল ফ্যাক্টরি কস্ট ডিভাইডেড বাই টোটাল টাইম অন বটলনেক রিসোর্স। এটা আমার টোটাল কস্ট পার হলো। এবং এই দুটাকে যদি রেশিও করে দেখাই, যেমন রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার এবং কস্ট পার ফ্যাক্টরি যদি রেশিও করে দেখাই, ওটা হচ্ছে থ্রুপুট অ্যাকাউন্টিং রেশিও। যেমন রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার ডিভাইডেড বাই কস্ট পার ফ্যাক্টরি আওয়ার।
যেটা বেরোবে সেটা হচ্ছে আমার থ্রুপুট অ্যাকাউন্টিং রেশিও। তার মানে কি রিটার্ন আমার কত আসবে, যা কস্ট পার ফ্যাক্টরি কস্ট পার ফ্যাক্টরি আওয়ারের অনুযায়ী রিটার্নটা কত আসবে সেটাকে রেশিও হিসেবে যখন দেখাবো এটাকে বলে থ্রুপুট অ্যাকাউন্টিং রেশিও। কেমন? It's very easy, nothing difficult. যেমন মনে করেন এখানে প্রিভিয়াস এক্সাম্পল যদি যাই, আপনার এক্সাম্পল 2, কত পৃষ্ঠায় আছে? So 96. যেমন 1 হয়ে গেল। এক্সাম্পল 2, এক্সাম্পল 2 স্যার করলাম তো আমরা। জি, এখন এক্সাম্পল 2 তে এসে আপনি যদি এই যে আমাদের যে রেশিও গুলো আছে, এই যে একটু আগে রেশিও যেগুলো বললাম, কি রেশিও বললাম বলেন তো আপনাদের বই থেকে বলেন। ওই যে রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার, কস্ট পার ফ্যাক্টরি আওয়ার আর থ্রুপুট অ্যাকাউন্টিং রেশিও। জি, রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার, কস্ট পার ফ্যাক্টরি আওয়ার এবং থ্রুপুট অ্যাকাউন্টিং রেশিও, এগুলো কিন্তু রেশিও আকারে চাইতে পারে। তাহলে এখন রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার কত, থ্রুপুট কন্ট্রিবিউশন, রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার সমান সমান থ্রুপুট কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই প্রোডাক্টস টাইম বটলনেক। 2.5 টাকা 1.5 টাকা ছিল সেটা। তাহলে আমার রিটার্ন থ্রুপুট পার ইউনিট কত ছিল এক্স এর ক্ষেত্রে? 5 টাকা না? 15 বিয়োগ 10, 5 টাকা না? জি স্যার, 5 টাকা ছিল। রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার রেশিও হচ্ছে রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার মানে থ্রুপুট পার ইউনিট ডিভাইডেড বাই বটলনেক আওয়ার্স পার ইউনিট। স্যার 5 টাকা বাই 2 টাকা আর 9 টাকা বাই 6 ঘন্টা। 2.5 টাকা যেটা বেড়েছে সেটা হচ্ছে আমার রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার। ঠিক আছে? জি স্যার। আর এই ক্ষেত্রে আমার রিটার্ন পার ওয়াই ক্ষেত্রে কত টাকা কত রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার? 9.5। এইটাই হচ্ছে রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার হিসাব। জি স্যার, পার আওয়ার রিটার্ন। পাওয়ার রিটার্ন। আবার কস্ট পার ফ্যাক্টরি আওয়ার কত বের করছিলাম? কস্ট পার ফ্যাক্টরি আওয়ার টোটাল কস্ট ছিল স্যার 1,28,000 আর টোটাল বটলনেক আওয়ার ছিল 80,000 ঘন্টা। 80,000 ঘন্টা। তাহলে 1,28,000 টোটাল ফ্যাক্টরি কস্ট ডিভাইডেড বাই আমার 80,000 ঘন্টাকে ভাগ করলে কত হয়? 1.6 হচ্ছে। তাহলে যেটা পেলাম এটা হচ্ছে কস্ট পার ফ্যাক্টরি আওয়ার। তাহলে রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার বের করতে পারছি, কস্ট পার ফ্যাক্টরি আওয়ার বের করতে পারছি। এবার আমাকে যদি বলে যে থ্রুপুট অ্যাকাউন্টিং রেশিও বের করে দেন, থ্রুপুট যদি বলে প্রশ্নে বলবে এরকম যে থ্রুপুট অ্যাকাউন্টিং রেশিওটা বের করে দিও, তাহলে তখন বুঝতে হবে যে আমাকে চাচ্ছে যে রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ারের সঙ্গে কস্ট পার ফ্যাক্টরি আওয়ারের যে রেশিওটা সেটা চাচ্ছে। হ্যাঁ, তাহলে থ্রুপুট অ্যাকাউন্টিং রেশিও বের করেন। রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার 2.5 টাকা ডিভাইডেড 1.6 ডিভাইডেড বাই 1.6 কত হয় এর ক্ষেত্রে? 1.56। হ্যাঁ, 1.56। 2.5 টাকা ভাগ 1 টাকা 7 পয়সা। আর প্রোডাক্ট বি এর ক্ষেত্রে কত হয়? 1.5 টাকা বাই 1.6 0.94 আসে। 1 টাকা ভাগ 1 টাকা 80 পয়সা। হ্যাঁ, then product A is more consistent than B. তাহলে কি হলো? প্রোডাক্ট এ তে আমরা হায়ার থ্রুপুট অ্যাকাউন্টিং রেশিও পাচ্ছি। জি স্যার। তার মানে কি বুঝতেছি? রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার প্রোডাক্ট এ তে বেশি, প্রফিটেবল বেশি। এটা আমরা অ্যাকাউন্টিং রেশিওর মাধ্যমে, থ্রুপুট অ্যাকাউন্টিং রেশিওর মধ্যে আমরা বের করে দেখাতে পারবো। স্যার জি বলেন। স্যার রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার এটা একটু আরেকবার বলবেন স্যার। রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার, রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার হচ্ছে কি থ্রুপুট কন্ট্রিবিউশন। আপনারা পেজ 101 এ দেখেন, ওখানে বলা আছে। পেজ 101 এ চলে আসেন। জি স্যার, আসছি স্যার। ওখানে দেখেন উপরে লেখা থ্রুপুট অ্যাকাউন্টিং মেজার্স, ভেরিয়াস পারফরম্যান্স মেজার্স দেওয়া আছে। রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার সমান সমান থ্রুপুট কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই কি প্রোডাক্টস টাইম অন দা বটলনেক রিসোর্স। জি স্যার। তাহলে থ্রুপুট কন্ট্রিবিউশন এখানে যেটা ছিল 2.5 টাকা, হ্যাঁ, ডিভাইডেড বাই কত? কি বলে আপনার 5 টাকা ভাগ 2 টাকা, 2.5 টাকা। 2 ঘন্টা 5 টাকা বাই 2 ঘন্টা। আর 9 টাকা ভাগ 6 টাকা, 1.5 টাকা। তাহলে ওটা আমার রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার। জি স্যার। তারপরে কস্ট পার ফ্যাক্টরি আওয়ারটা বলেন। টোটাল কস্ট বাই টোটাল বটলনেক রিসোর্স। তাহলে টোটাল ফ্যাক্টরি কস্ট হচ্ছে এখানে 1,28,000 টাকা টোটাল ফ্যাক্টরি কস্ট। বটলনেক রিসোর্সের মধ্যে কত ঘন্টা? 80,000 ঘন্টা। ভাগ করলে পার ঘন্টায় কত? 1 টাকা 60 পয়সা। এটা হচ্ছে কস্ট পার ফ্যাক্টরি আওয়ার।
আর থ্রুপুট অ্যাকাউন্টিং রেশিও ওই যে রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার 1 টাকা 60 যেটা বের করছি 2.5 টাকা ভাগ 1 টাকা 60 পয়সা এক্স এর ক্ষেত্রে, সরি প্রোডাক্ট এ এর ক্ষেত্রে অথবা এক্স এর ক্ষেত্রে বলেন, হ্যাঁ, আর প্রোডাক্ট ওয়াই এর ক্ষেত্রে তাই একই রকম ওই 1.5 টাকা ভাগ 1 টাকা 60 পয়সা। তাহলে এর ক্ষেত্রে হয় কত? হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে এর ক্ষেত্রে 1 টাকা 56 পয়সা, বি এর ক্ষেত্রে 1 টাকা, সরি বি এর ক্ষেত্রে কত ছিল 0.94, একের চেয়ে কম 0.94, তাহলে এটা বেশি। হ্যাঁ, তাহলে থ্রুপুট অ্যাকাউন্টিং রেশিওতে এ হ্যাজ দ্য হায়ার থ্রুপুট অ্যাকাউন্টিং রেশিও এট দাস, এবং এই জন্য ওটাকে প্রায়োরিটি দিতে হবে। এটাতে একে আমরা প্রায়োরিটি দেব। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা জি স্যার, তাহলে আমরা মোটামুটি যা পড়লাম সেটা কনক্লুড করে ফেলি। এই চ্যাপ্টারটা মোটামুটি কনক্লুড, ভেরি ইজি এবং ভেরি আপনার কি বলে কনসেপচুয়াল ওরিয়েন্টেড, হ্যাঁ, যেটা আমাদের কাজে লাগবে। আমরা ট্র্যাডিশনাল কস্টিং মেথড থেকে কিভাবে ধীরে ধীরে নতুন এই যে মডার্ন অ্যাপ্রোচগুলোতে চলে যাচ্ছি তারই এটা আমরা পড়লাম, জানলাম। এই চ্যাপ্টার সামারাইজ করে ফেলি আমরা এই চ্যাপ্টারে কি জানলাম? থ্রুপুট অ্যাকাউন্টিং সম্বন্ধে জানলাম। এখানে দুইটা ভাগে পড়লাম, থ্রুপুট কন্ট্রিবিউশন আর ম্যাক্সিমাইজিং থ্রুপুট কন্ট্রিবিউশন। থ্রুপুট কন্ট্রিবিউশনের মধ্যে কি পড়ছি? থ্রুপুট কন্ট্রিবিউশন সমান রেভিনিউ মাইনাস র মেটেরিয়াল কস্ট, inventory valued using material costs only, material inventory valuation জানছি, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রত্যেকটা কস্টিং মেথডে কিন্তু আমরা ইনভেন্টরি ভ্যালুয়েশন জানছি, এবং এটাই মানে আমাদের মাথায় রাখতে হবে ইনভেন্টরি ভ্যালুয়েশন কিভাবে, কোন কস্টিং মেথডে কিভাবে ইনভেন্টরি ভ্যালুয়েশন হয় সেটা মাথায় রাখতে হবে। আর জানছি কি? থ্রুপুট অ্যাকাউন্টিং রেশিও জানছি, রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার ডিভাইডেড বাই কস্ট পার ফ্যাক্টরি আওয়ার। এটা হচ্ছে থ্রুপুট কন্ট্রিবিউশন সম্বন্ধে জানলাম। আর ম্যাক্সিমাইজিং থ্রুপুট কন্ট্রিবিউশন সম্বন্ধে জানছি। আইডেন্টিফাই বটলনেক, এটা আমরা জানছি। তারপর ক্যালকুলেট থ্রুপুট কন্ট্রিবিউশন, এটা ক্যালকুলেট থ্রুপুট কন্ট্রিবিউশন পার রিসোর্সেস। তারপর র্যাঙ্ক প্রোডাক্টস, অ্যালোকেট রিসোর্সেস, যেটা আমরা অঙ্কের মাধ্যমে লেসনের মাধ্যমে বোঝার চেষ্টা করছি। মোটামুটি একটু কি হোমওয়ার্ক আছে আপনাদের, এই চ্যাপ্টারটা পুরো পড়বেন আপনারা। পরে এখানে যে প্র্যাকটিক্যাল কোশ্চেন গুলো আছে এগুলা নিজেরা সলভ করবেন। এখানে আমি কনসেপ্ট দিয়েছি, না বোঝার কিছু নাই। যদি না বোঝেন আমি ইনশাআল্লাহ আছি আপনাদের সঙ্গে। বাট আজকে যদি আপনারা 1 ঘন্টা ধরে এখানে সময় দেন, এনাফ, এই চ্যাপ্টারটা আমাদের হয়ে যাবে। ঠিক আছে? এখন সবাই তারাবি নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আমার জন্য একটু দোয়া করবেন। সময় ক্লাস করতে কখন হবে স্যার? একই টাইমে? এটা তো আমার কাছে নাই, এটা ইনশাআল্লাহ আমরা জানতে পারবো। আমি কথা শেষ করি, কালকে যা বলবো আমরা হিসাব করব। মনে হয় বিকালে হওয়ার সম্ভাবনা বেশি, 4:30 সময় হওয়ার সম্ভাবনা বেশি। তো এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করেছিলাম, 4:30 থেকে মনে ক্লাস হতে পারে আর কি। দেখা যাক, ওরা বলবে আমাদেরকে। লেটস সি। আপনারা তাহলে এটা পড়বেন, টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং সব পড়বেন। আগে পুরো চ্যাপ্টারটা আগে মাথা নিয়ে আসবেন, পরে রিভিউ করে টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং গুলো সবগুলো পড়বেন। সবগুলো পড়লে দেখবেন যে আপনাদের খুবই মজা লাগতেছে, খুবই ক্লিয়ার। টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং 3টা, হ্যাঁ, 1 2 3টা একটু বড় আছে, অনেক কিছু হিসাব টিকাস আছে, এগুলো ভালো মতো করলে দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে গেছে। যদি না হয় ক্লিয়ার, আমি তো ভাই আসি, হ্যাঁ, আমরা কথা বলবো। বাট আশা করি পড়লে আপনাদের ক্লিয়ার হবে। ঠিক আছে? ওকে স্যার। তো আজকে মোটামুটি একটু কি অনেকে আসছেন, অনেকে স্টপ শেয়ারিং নিচ্ছি। হ্যাঁ, তো চ্যাটের মধ্যে কেউ কি আমার কোনো প্রশ্ন করছে কিনা একটু দেখিনি। কামরুল হাসান লিখছেন, আগামীকাল থেকে রমজান উপলক্ষে নতুন শিডিউল হবে ক্লাসের। আমার মনে হয় আজ তারাবির নামাজের জন্য একটু আগে ক্লাসটা শেষ করা উচিত, যদি কারো সমস্যা না থাকে। এটা তো আর থাকলো না, কাজ শেষ হয়ে গেছে আমাদের। আর কেউ চ্যাট দিচ্ছেন কিনা? শেখ স্যার, প্রে ফর আস। অফকোর্স, আমি আপনার জন্য সবসময় দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। শেখ মজিদুল ইসলাম, আপনি দোয়া করবেন আমার জন্য, সবাই সবার জন্য দোয়া করবেন। রমজান মাস বরকতের মাস, রহমতের মাস। Ramzan Mubarak sir and my dear classmates. Azizul Fayaz সবাইকে জানাইছে, থ্যাংক ইউ Azizul, and from MD to everyone. Okay sir, আচ্ছা, আর কমেন্টটা পড়লাম। তো এইটুকুই মোটামুটি। ইনশাআল্লাহ তারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, প্লিজ প্রে ফর মি। আর আপনারা সবাই ইনশাআল্লাহ রমজান মাসটা কাটাতে পারেন, আমার সঙ্গে এগিয়ে যান ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। ক্লোজ করছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।